যেটা বলছিলাম, 12-এর ফিজিক্স বেসিক্যালি অনেকগুলো সেগমেন্টে ডিভাইডেড করা আছে। তার মধ্যে মেনলি আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল, যাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক, স্থির তড়িৎবিদ্যা। তারপরে আছে কারেন্ট ইলেকট্রিসিটি, চলতড়িৎ, ম্যাগনেটিজম, এসি, অল্টারনেটিং কারেন্ট। তারপরে শুরু হচ্ছে আলো, অপটিক্স। তারপরে পুরোপুরি ঢুকে যাচ্ছে মডার্ন ফিজিক্সে। মানে বেসিক্যালি বলতে গেলে তিনটে পার্ট। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটিজম, এক কথায় বলতে গেলে ইলেকট্রোম্যাগনেটিজম, পুরো ইউনিট 1 থেকে 4 পর্যন্ত ওটা। তারপরে অপটিক্স, তারপরে পুরোপুরি ঢুকে যাচ্ছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সের মধ্যে কোয়ান্টাম মেকানিক্স, অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, সেমিকন্ডাক্টর, ডিজিটাল ফিজিক্স, ডিজিটাল সার্কিট, ওইগুলো সবগুলো আছে। ঠিক আছে, তো আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, একদম প্রথম থেকে শুরু করব। ক্লাসের পরেই আমি শিডিউল পাঠিয়ে দেবো, কি শিডিউলে কি প্যাটার্নে পড়াশোনাটা হবে। ঠিক আছে, আচ্ছা একটু পুরনো জিনিস আমরা একটু মনে করে নিই, কি ক্লাস 10-এর বেসিক্যালি ঘটনাগুলো। ক্লাস 10-এ মনে করে দেখ, চলতড়িৎ বলে একটা চ্যাপ্টার ছিল, চলতড়িৎ। ঠিক আছে, সেই চলতড়িতের ওখানে তোরা বিভব সম্বন্ধে জেনেছিলি, সব থেকে গুরুত্বপূর্ণ ওহমের সূত্র জেনেছিলি, মনে করে দেখ। তারপরে জুলের সূত্র, তারপরে ছিল তড়িৎ চুম্বকত্ব, যেখানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, বার্লো চক্র, এসি ডিসি, এই সমস্তগুলো ছিল। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই যে আধান বা চার্জ, এ যদি রেস্টে থাকে, স্থির থাকে, তখন এর একটা টাইপ অফ ফিজিক্স দেখা যায়। আবার যদি এ মুভ করতে থাকে, গতিশীল হয়, তখন আর একটা টাইপ অফ ফিজিক্স দেখা যায়। ক্লিয়ার? কথাটা কি বললাম, একটা আধান, এটা একটা আধান, এ যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে, রেস্ট থাকে, স্থির অবস্থায় থাকে, তখন এ একটা ফিজিক্স শো করে। তারই নাম হচ্ছে স্থির তড়িৎবিদ্যা, ইলেকট্রোস্ট্যাটিক্স। ওটাই আমাদের কিছু সপ্তাহের জন্য চলবে, ওটাই আমাদের ফার্স্ট টপিক। এ যদি মুভ করতে থাকে, চলতে থাকে, তখন এর যে ফিজিক্সটা তাকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি, চলতড়িৎ, যেটা মেনলি ক্লাস 10-এ ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে। ক্লিয়ার? এ যদি স্থির অবস্থায় থাকে, তার জন্য ফিজিক্সটার নাম হচ্ছে আমাদের স্থির তড়িৎবিদ্যা বা ইলেকট্রোস্ট্যাটিক। আর এ যদি মুভ করতে থাকে, চলতে থাকে, একটার পর একটার পর একটা আস্তে 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 চলতে থাকে, তখন তার নাম হয়ে যায় কারেন্ট ইলেকট্রিসিটি, চলতড়িৎ। ক্লিয়ার? মুভ করতে থাকলে। আচ্ছা, এবার এবার আমরা শুরু করব আধান যখন স্থির থাকবে সেটা থেকে। অনেক বড় জিনিস, একদম ফুল ছোট থেকে ছোট কনসেপ্ট খুব ভালোভাবে বুঝবো। প্রত্যেকটা সংজ্ঞা, ডেফিনেশন একদম বিন্দাস হইতে বুঝবো। আর আমি পড়ার পরে যে টপিকগুলো পড়াচ্ছি সেইগুলোই বই থেকে থরো রিডিং করবে। তাতে কি হবে, কনসেপ্টটা আরো ব্রড হবে, বইয়ের ভাষাগুলো আরো ক্লিয়ার হবে। বুঝে গেল? মেন বুক দুয়ারেই থাকবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি একদম বেসিক, ছোট থেকে ছোট। স্যার আপনি একটু পিডিএফটা পাঠিয়ে দিলে ভালো হতো, কারণ সবার তো বই নেই। বইয়ের পিডিএফ? হ্যাঁ, মানে যেই চ্যাপ্টার গুলো, মানে এখন যেটা পড়াবেন। বইয়ের পিডিএফ কি করে পাঠাবো? মানে মানে ছবি হচ্ছে তুলে বলছিস? অনেকের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যা যা হয়েছে আছে, অনেকে কিনেছে তো। আচ্ছা ঠিক আছে, সেটা তাহলে বলা যাবে। আজকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি করাচ্ছেন। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফার্স্ট চ্যাপ্টার। তাহলে চলো আমরা একদম স্থির তড়িতের বেসিক কনসেপ্ট থেকে একদম স্টার্ট করি, একদম এলিমেন্টারি কনসেপ্ট থেকে, মজা আসবে। চলো, লেটস স্টার্ট দ্য প্রেজেন্টেশন। একদম মন দিয়ে দেখো, দারুণ মজা আসবে। এখানে একটা বেশ কিছু স্লাইড শো রেখেছি, বেশ কিছু কাইন্ড অফ জিআইএফ দেওয়া আছে। দেখ, এই পুরো ব্যাপারগুলোই কিন্তু আমাদের ইলেকট্রোস্ট্যাটিকের মেন বিষয়। প্রথমে এই নিচেরটাকে দেখ, এখানে একটা নেগেটিভ আধান আর একটা পজিটিভ আধান পরস্পরকে আকর্ষণ করে এগিয়ে আসছে, পরস্পরকে আকর্ষণ করে এগিয়ে আসছে। আচ্ছা, এখানে দেখ, এই একটা রড মতো আছে,
রডের নেগেটিভ চার্জ ভর্তি, ঠিক আছে। এবার এরকম একটা বস্তুর কাছে যখন রডটাকে নিয়ে আসা হলো, বস্তুটা দেখ কি লেখা আছে, পজিটিভ চার্জ হয়ে গেল। কেন? এই রডে তো নেগেটিভ আছে, তুই যখন এই বস্তুটার কাছে নিয়ে আসছিস তাহলে বস্তুর নেগেটিভ মানে ইলেকট্রনগুলো দূরে সরে যাবে বিকর্ষণের জন্য, তাহলে এই বস্তুটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এটা তার নর্মাল ডায়াগ্রাম, এটা হচ্ছে বলরেখা বলে, এটা আমরা পরের দিকে দেখবো, এটা এখন বুঝতে পারবো না, এটা পরের দিকে দেখবো। জাস্ট দেখে রাখ, খুব সুন্দর দেখতে, ভালো লাগছে, ও হেভি লাগছে, ব্যাস। চলো স্টার্ট করছি আমাদের একদম ফার্স্ট টপিক। ফার্স্টে একটা ডিভিশন করব। কি ডিভিশন করব? এই যে আমরা বললাম স্থির তড়িৎ, চলতড়িৎ, এই ব্যাপারটা কিরকম কিরকম ভাবে আমরা চিন্তা করতে পারি বা মনে রাখতে পারি। বেসিক্যালি পুরো ব্যাপারটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিজম। পুরো ব্যাপারটাই হচ্ছে দুটো পার্টের মধ্যে পড়ে, ইলেকট্রোম্যাগনেটিজম। দেখ, ইলেকট্রোম্যাগনেটিজম তার মানে একটা ইলেকট্রিসিটির ব্যাপার আছে আর একটা ম্যাগনেটিজমের ব্যাপার আছে। এটার বেসিক্যালি দুটো ক্যাটাগরি। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে, যেটা আমরা পড়বো স্থির তড়িৎ, যাকে বলা হয় স্থির তড়িৎ বিদ্যা, স্থির তড়িৎ। আর একটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স, যেটা বেসিক্যালি চলতড়িৎকে মিন করে, মানে যেখানে আধান প্রবাহিত হবে, আধান দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আমাদের কি কি মেনলি ফোকাসে রাখতে হয়, আমাদের জানতে হয় ইলেকট্রিক চার্জ ব্যাপারটা কি, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা কি, তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি। আমাদের জানতে হয় ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল, বিভব। পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব, তোরা এটা আগের নাম শুনেছিস, পড়েছিস, বিভব, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রোডাইনামিক্স এর মধ্যে কি পড়বো আমরা ফার্স্টে পড়বো ডিসি মানে আমরা জানি ডাইরেক্ট কারেন্ট। তারপরে আমরা পড়বো ম্যাগনেটিজমের একটা বড় পার্ট আছে ম্যাগনেটিজম। তারপরে আমরা পড়বো ইন্ডাকশন, আবেশ বলা হয়, আবেশ, এটাও ছিল ফ্যারাডের সূত্র ক্লাস 10-এ, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র। তারপরে হচ্ছে এসি, বাড়ির এসি নয়, এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ, ঠিক আছে। আমাদের মেন ফোকাস দিস টপিক, ইলেকট্রোস্ট্যাটিক স্থির তড়িৎবিদ্যা। চল স্টার্ট করছি। আধানের ধারণা, চার্জ। স্বভাবতই আধান নিয়েই তো ডিসকাশন, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আধান জিনিসটা কি, হোয়াট ইজ চার্জ। চার্জকে একটা খুব সুন্দর ইংলিশ ডেফিনেশন দিয়ে আমরা বলতে পারি যে চার্জ হচ্ছে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। ইংলিশেই লিখছি, এটার বাংলা পরীক্ষায় তো আর জিজ্ঞাসা করবে না আধান কি, ইংলিশে লিখছি, তাতে কি হবে জিনিসটা বেটার পরবর্তীকালে বোঝা যাবে। চার্জ বলা হয় is an intrinsic property, চার্জ একটা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ বডি, কোনো বস্তুর একটা স্বাভাবিক নিজস্ব ধর্ম হচ্ছে আধান বা চার্জ। স্বাভাবিক নিজস্ব ধর্ম, ইন্ট্রিনসিক প্রপার্টি মানে বলতে পারিস নিজস্ব ধর্ম। যেমন এরকম আর কোনো নিজস্ব ধর্মের নাম জানা আছে কারোর? কোনো পদার্থের নিজস্ব ধর্ম
নিজস্ব বৈশিষ্ট্য? এনিওয়ান? ইলাস্টিসিটি। না, ধর্ম বলতে ব্যাপার, ইলাস্টিসিটিটা হচ্ছে একটা ঘটনা, একটা মেজারেবল ধর্ম বলতে হবে। যেমন ধরে নে ভর, মাস, ভর মাস। দেখবি যদি ভরের সংজ্ঞা কোনোদিন দেখিস, সেখানে লেখা আছে যে মাস ইজ ইন্ট্রিনসিক প্রপার্টি অফ বডি। কারণ প্রত্যেক বস্তুরই ভর থাকবে, প্রত্যেক বস্তুর ইলাস্টিসিটি থাকবে কিনা এমন কোনো কথা নেই কিন্তু। তো তাহলে ভলিউমও তো হবে। ভলিউম তো লেন্থের তিন গুণ, লেন্থটাকে তো তাহলে আগে নিতে হবে। ও আচ্ছা, একদম যাকে অন্য কোনো রাশি দ্বারা প্রকাশ করা যাবে না, তার মানে কি সেরকম স্যার প্রাথমিক রাশি? প্রাথমিক রাশির মতো বলতে পারিস। প্রাথমিক রাশি নয়, প্রাথমিক রাশির মতো। এটা একটা ধর্ম, এটা একটা ধর্ম। চার্জ ডিপেন্ড করে কারেন্টের ওপর, আবার কারেন্ট ডিপেন্ড করে চার্জের ওপর। তো চার্জটাকে আমরা বেশি ফান্ডামেন্টাল মনে করি, যে প্রত্যেক পদার্থেরই মধ্যে যেহেতু ইলেকট্রন আছে, ইলেকট্রন দেওয়া নেওয়া করলে তার মধ্যে যে ধর্মটা জেনারেটেড হবে সেটা হচ্ছে চার্জ। বুঝতে পারলি? কিন্তু কিন্তু চার্জকে প্রাথমিক রাশি বলা হয় না। দেখবি তড়িৎ প্রবাহকে প্রাথমিক রাশি বলা হয়, কারণ চার্জ তড়িৎ প্রবাহের উপর অনেকটা ডিপেন্ড করে। বোঝা গেল? তাহলে চার্জ হচ্ছে একটা নিজস্ব ধর্ম। কোনো বস্তু নিজের কাছে চার্জ রাখতে পারে, নাও রাখতে পারে, শূন্য চার্জেও থাকতে পারে। এই হলো বক্তব্য। চার্জ যেহেতু একটা নিজস্ব ধর্ম, নিজস্ব প্রপার্টি, এটাকে আমরা একটা মেজার করার পন্থা বের করেছি। চার্জকে আমরা কিভাবে মেজার করি? ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে আমরা চার্জ মেজার করি। চার্জ কিভাবে মেজার করি? ইলেকট্রনের ভিত্তিতে আধান পরিমাপ করা হয়। ইলেকট্রনের ভিত্তিতে আমরা আধান পরিমাপ করি। ইলেকট্রনের ভিত্তিতে আমরা আধান পরিমাপ করি। ঠিক আছে? কারোর কাছে বেশি ইলেকট্রন আছে, তাহলে কি বলবো? নেগেটিভ আধান। মনে করে দেখ, কারোর কাছে কম ইলেকট্রন আছে, তাকে কি বলবো? পজিটিভ আধান, ধনাত্মক আধান। বুঝলি? তাহলে ইলেকট্রনের ভিত্তিতে বা ইলেকট্রন দেওয়া নেওয়ার উপর ডিপেন্ড করে আমরা আধানকে ডিভাইড করি। ঠিক আছে? আচ্ছা, আধানের কিছু একক আমরা ঠিক করেছি, এসআইতে আর সিজিএসে। এসআইতে এন্ড সিজিএসে কারোর মনে আছে বা জানা আছে? এসআইতে আধানের একক? আইটি। একক একক স্যার কুলম্ব। কুলম্ব, এক্স্যাক্টলি, কুলম্ব। এসআইতে আধানের একক কুলম্বের নাম অনুযায়ী কুলম্ব। কুলম্বই বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিকের বড়সড় ধারণার পন্থী আর কি। আর সিজিএসএ হচ্ছে স্ট্যাট কারেক্ট, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান বলা হয়। একটা কথা মনে রাখ, এই যে ইএসইউ কথাটা কিন্তু আমাদের দরবারে অনেকবার আসবে, অনেক ক্ষেত্রে আসবে। যেমন এখানে তোর দেখছিস আধানের জন্য আমরা ইএসইউ ইউজ করছি, তাই তো? আধানের জন্য ইএসইউ। আমরা এরপরে দেখব বিভব, তড়িৎ বিভব যখন পড়বো, আবার সেখানে দেখবো তার জন্য ইএসইউ। আচ্ছা, এরপরে যখন ধারকত্ব পড়বো, ধারকত্বের জন্য দেখবো ইএসইউ। এই ইএসইউটা প্রচন্ড ঝামেলা সৃষ্টিকারী একক। ওই জন্য আমি সাজেস্ট করব ইএসইউ লেখার পরে অবশ্যই লিখে দিবি কোন কোয়ান্টিটিকে বলছিস। বইতে থাকে না ইএসইউ আধান, ইএসইউ বিভব, ইএসইউ ধারকত্ব, এরকম। ঠিক আছে? এদের দুজনের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে 1 কুলম্ব ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম্ব। খুব এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। 1 কুলম্ব ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 10⁹ স্ট্যাট কুলম্ব। ঠিক আছে? আচ্ছা, আর এখানে আধান সম্বন্ধে যদি বলিস যে
আধান তো পজিটিভ নেগেটিভ তো দুটো হয় বললাম। আধানের কিন্তু অ্যাকচুয়ালি আবিষ্কার বা চিন্তা ভাবনা যদি বলিস, ওটা কিন্তু অ্যাকচুয়ালি প্রায় 600 বিফোর ক্রাইস্ট গ্রিক দেশে জিনিসটা কনসেপ্ট জেনারেটেড হয়। ভাবতে পারছিস? 600 যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে থেকে আধানের কনসেপ্ট ছিল। গ্রিকরাই মোটামুটি এই কনসেপ্টের পরিপন্থী। আচ্ছা, এর চিহ্ন যদি আমরা বলতে চাই, কি চিহ্ন দিয়ে ডিনোট করব? চিহ্ন হবে হচ্ছে কিউ অর কিউ, স্মল কিউ অথবা ক্যাপিটাল কিউ, স্মল কিউ অথবা ক্যাপিটাল কিউ। ঠিক আছে? আচ্ছা, পরে লিখবি, দ্বারা আর দু তিনটে জিনিস বলে নি। নেক্সট যাচ্ছি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আরো যত পড়বি তত আধান সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হবে। বলছে আধানের কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা কি বলছে? এটা বলছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আধান আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আধান আছে সেটা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক। লিখে নিই, তারপর বলছি যে আধান, আধান কোনো বস্তুর আধান, কোনো বস্তুর আধান ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। মানে কি স্যার? মানে কি স্যার? দেখ, therefore q equals to plus minus ne, n ইন্টিজার বুঝিস, পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস যা ইচ্ছা হতে পারে। আচ্ছা, ই হচ্ছে একটি ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রনের আধান। কারোর জানা আছে একটা ইলেকট্রনের আধান কত? একটা ইলেকট্রনের আধান মনে নেই? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম যদি এসআই তে করিস, অর 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কুলম যদি সিজিএস এ করিস। এটা হচ্ছে আধানের মান। ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু ওর আধানটা মাইনাস হয়, মাইনাস 1.6 মাইনাস 4.8, এটা মানটাকে লিখছি। ঠিক আছে? এটা একটা ইলেকট্রনের আধান 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 এসআই তে, আর মাইনাস 10 সিজিএস। আচ্ছা, এবার দেখ, এবার ইন্টারেস্টিং ব্যাপারটা দেখ। সায়েন্টিস্টরা বলছেন, ফিজিসিস্টরা বলছেন যে আধান সবসময় ইলেকট্রনের আধানের মাল্টিপল হবে। মানে তুই যদি আধান কিনতে যাস, তুই সাপোজ দোকানে আধান কিনতে গেলি, ঠিক আছে? সাপোজ অনুশ্রী দোকানে আধান কিনতে গেছে, বলছে দাদা আমাকে দুটো আধান দিন, প্লাস 2 দিন। তাহলে লোকে কি বুঝবে? লোকে বুঝবে প্লাস 2 ইন্টু ই, ইলেকট্রনের আধানের দ্বিগুণ। ঠিক আছে? বা বলতে পারিস ওকে ইলেকট্রনের আধানের দ্বিগুণ আধান যতটা হয় সেটা দেবে। ক্লিয়ার? আচ্ছা, সুবায়ু কিনতে গেলি, ধরে নে বললি আমাকে -5 দিন, পাশের মুদিখানা দোকান আছে, বললি দাদা আমাকে -5 আধান দিন। মানে ভদ্রলোক কি বুঝবেন? -5 ইন্টু ই, ইলেকট্রনের আধানের -5 গুণ। উনি প্যাকেটে ভরে -5 দিয়ে দিলেন। স্যার, বল। এখানে প্লাস মাইনাস বলতে কি বোঝানো হচ্ছে? প্লাস মাইনাস বলতে কি বোঝানো? প্লাস মানে ইলেকট্রন কম আছে, মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে। আচ্ছা পজিটিভ ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আরে সোডিয়ামের জন্য কত আধান হবে? 11টা ইলেকট্রন আছে, তাহলে 11টা ইলেকট্রনের আধান কি? হ্যাঁ। যদি একটা বের করে নিস কি হবে? 10টা ইলেকট্রনের আধান।
এবার যেটা বের করে নিলি সেটা কি, সেটা একটা ইলেকট্রনের আধান। ক্যালসিয়ামের কথা চিন্তা কর, ক্যালসিয়ামে 20টা ইলেকট্রন আছে, পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার 20, তার মানে 20টা ইলেকট্রনের আধান থাকে একটা ক্যালসিয়াম পরমাণুতে। তুই ক্যালসিয়াম 2+ এর কথা যদি বলিস, সেখানে 18টা ইলেকট্রনের আধান থাকে, আর যে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে তারা দুটো ইলেকট্রনের আধান ক্যারি করে। এই ব্যাপারটা ঠিক আছে। ওকে। হুম। এবার একটা বস্তুর জন্য যখন ভাবি, বড় সড়ো বস্তুর জন্য, তখন তো আর অত মানে অ্যাটম, মলিকিউল, অণু পরমাণু ওইভাবে বলি না, একটা ইউনানিমাস পুরো বস্তু, মানে ধরে নে ক্যালসিয়ামের পুরো একটা স্তম্ভ, সেখানে একটা বড় সড়ো আধান তখন আমরা ইমাজিন করছি, 5 কুলম 10 কুলম, একটা পুরো গুচ্ছ। যদি একটা একটা করে ভাবিস, ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন অ্যানায়ন ভাবতে পারবি, তো এটা গুচ্ছ ভাবছিস, একটা ডেলা, একটা বড় সড়ো ক্যালসিয়ামের ডেলা, তার মধ্যে কত আধান আছে। তখন কি করতে হবে, পুরো সিস্টেমটাকে নিয়ে আমরা 5 কুলম 10 কুলম 1000 কুলম -500 কুলম এই টাইপের আইডিয়াটা বলি। তো সেখানেই বলছি যে বস্তু, আমরা বস্তু নিয়ে চিন্তা করছি, অণু পরমাণুর দিক থেকে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিকটা নয়, বস্তুর দিক থেকে, পুরো বস্তুটাকে নিয়ে। যদি অণু পরমাণুর দিকে চলতে যাই, আমাকে আবার নিউক্লিয়ার ফিজিক্সে ঢুকতে হবে। তো পুরো বস্তুটাকে নিয়ে এখন ভাব, মানে পুরো বস্তুটার মধ্যেই একটা সামগ্রিকভাবে ইলেকট্রন বেশি আছে, সামগ্রিকভাবে ইলেকট্রন কম আছে। ক্লিয়ার সবার? রূপম? স্যার ইলেকট্রন বেশি আছে কম মানে কারোর সাপেক্ষে তো মাপতে হবে। পৃথিবীর সাপেক্ষে আমরা আধান, বা যদি পাশে কোনো বস্তু থাকে তো ঠিক আছে, আর যদি কেউ না থাকে আমরা পৃথিবীর সাপেক্ষে মাপি। আমরা ধরে নিই পৃথিবী আধান শূন্য, তাহলে তার সাপেক্ষে বেশি বা তার সাপেক্ষে কম। আচ্ছা, ক্লিয়ার তো? মানে যদি 0 থেকে কম হয় মানে মাইনাসের দিকে যায় তখন মাইনাস সাইন হবে। এক্স্যাক্টলি তাই। তাই এখানে লেখা হচ্ছে দেখ -5, তার মানে এর মধ্যে 5টা ইলেকট্রন বেশি আছে পুরো বস্তুটার মধ্যে। হ্যাঁ ক্লিয়ার সুবায়ু? হ্যাঁ হ্যাঁ স্যার। গুড। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা দেখ। তুই তো ভালো, তুই তো খুশি হয়ে চলে এসেছিস যে হ্যাঁ +2 -5। অর্ণব গেছে দোকানে, গিয়ে বলছে যে দাদা আমার আধান লাগবে, মা আনতে বলেছে, আমাকে +2/3 ইলেকট্রন দিন, মা রান্না করছে, সবজিতে লাগবে। দোকানদার কি করলো, দুম করে একটা চড় মেরে দিল। পাগল হয়ে গেছেন? আধান তো সবসময় কি বলা হয়, পূর্ণ সংখ্যার সরল গুণিতক। ওই জিনিসটাই এখানে বলা হচ্ছে, আধান সবসময় পূর্ণ সংখ্যায় হবে। আমরা যত আধান নিয়ে কাজ করব ক্লাস 12-এ বা ফার্দার, সব ক্ষেত্রেই পূর্ণ সংখ্যায় নিয়ে কাজ করব, মানে ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যা, ই এর পূর্ণ সংখ্যা, 2e 5e 6e -6 -10 -20 -100 +1 লাখ +2 লাখ -2.5 লাখ ই। ক্লিয়ার পুরো কনসেপ্টটা? হ্যাঁ বল, কনফার্ম কর। হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার। কেউ বুঝতে না পারলে বলিস। স্যার এবার একটা মানে যে সিজিএস এককটা লিখলেন আপনি মানটা, হুম, আমাদের স্ট্যাট কুলম হবে না এককটা? হ্যাঁ সিজিএস এ স্টার্ট করলাম, ঠিকই বলেছে। বাকি সব বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার একটা ঝামেলা, এই কনসেপ্টটা মোটামুটি ধরে নে লাস্ট মানে প্রায় অলমোস্ট 1900 সাল পর্যন্ত এই ধারণায় আমরা চলেছি, আমরা এই ধারণায় পুরো বশবর্তী হয়ে গেছি। তখন মডার্ন ফিজিক্স এসে গেছে, ফিজিক্স বহুদূর এগিয়ে গেছে, সায়েন্টিস্টরা মানে আলাদাই। এবার রিসার্চ করতে করতে দেখা গেল, আমরা এটা একদম মডার্ন ফিজিক্সের কথা বলছি, এগুলো জেনে রাখা ভালো। এই আধানের কোয়ান্টায়ম নিয়মটা আমরা পেয়েছি বিশ্ব ব্রহ্মাণ্ডে 6জন এই নিয়মটা মানে না। 6জন মানে 6টা কণা। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে, ইন দ্য হোল ইউনিভার্স, যত ইউনিভার্স রয়েছে তার মধ্যে এখনো অবধি আমরা পেয়েছি এই 6টা কণা আধানের কোয়ান্টায়ন মানে না, বাকি সবাই মানে। প্রত্যেকটা কণা, বস্তু,
কি বলবি, যাই কিছু বলিস না কেন, প্রত্যেকে মানে, এভরিওয়ান। শুধু এই 6জন মানে না, এই 6জনের নামটা জেনে রাখা দরকার, নিটে প্রচুর দেয়। এক্সেপশনাল, এটা একদম মডার্ন সায়েন্সের কনসেপ্ট। 6জনের নাম হচ্ছে ইউ, সি, টি, ডি, এস, বি, এই 3টে নাম, ইউসিটি, বিএসবি। আরে স্যারের কিরকম নাম, এ তো নামের প্রথম অক্ষর মনে হচ্ছে। এক্স্যাক্টলি তাই, এদেরকে আমরা এই নাম দিয়েই ডাকি। এই প্রথম 3টে হচ্ছে, এটাকে বলা হয় কোয়ার্ক, হয়তো নামটা শোনা, কোয়ার্ক। আর এই 3টেকে বলা হয় অ্যান্টি কোয়ার্ক, QUARK, কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক। এদের আধান ভগ্নাংশ হয়, এদের আধান ভগ্নাংশ হয়, ঠিক আছে। ইউ মানে আপ কোয়ার্ক, আপ। সি মানে চার্ম, চার্ম। টি মানে টপ, টপ কোয়ার্ক। ডি মানে ডাউন। এস মানে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। বি মানে বটম কোয়ার্ক। এরকম সব অদ্ভুত নাম এদের। এইটা হচ্ছে মডার্ন ফিজিক্সের 6টা কণা যাদের আধানের কোয়ান্টায়ন মানে না, মন দিয়ে। এক্সাম্পল দিন স্যার। যেমন ধরে নে ইউ, ইউর আধান হচ্ছে +2/3 ই। আপ কোয়ার্কের আধান +2/3 ই। যদি বলিস ডাউন কোয়ার্ক, ডাউন কোয়ার্ক হচ্ছে -1/3 ই। জিনিসটা বুঝতে পারলি? এই টাইপের এদের আধান থাকে, পূর্ণ সংখ্যায় থাকে না, ভগ্নাংশ থাকে। এই জিনিসটার নাম আধানের কোয়ান্টায়ন। আর চিন্তার কোনো কারণ নেই, আমরা যতটা করব ফিজিক্স, সবটাই আমাদের থাকবে আধানের কোয়ান্টায়নের ওপর বেস করে। আমরা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক নিয়েই কাজ করব। আমরা এতটাও ইনডেপথ ফিজিক্সের মধ্যে ঢুকবো না। এতটুকু সবার ক্লিয়ার? কারো কিছু প্রশ্ন? না Good. স্যার তো রমেশ তো কোশ্চেন করবো। বল। তো ধরুন পৃথিবীর আধান তো শূন্য, হ্যাঁ এবার কারোর যদি 5টা ইলেকট্রন থাকে, হ্যাঁ, তাহলে তখন আমরা ওর আধানটা কি করবো? পৃথিবীর আধান 0, তাহলে পৃথিবীর সাপেক্ষে ওর আধান বেশি আছে। হ্যাঁ 5টা ইলেকট্রন কি বললি বেশি আছে, বেশি আছে। তাহলে 5টা ইলেকট্রন বেশি থাকলে -5e, আর 5টা কম থাকলে +5। +5e। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ মানে পৃথিবীকে আমরা রেফারেন্স ধরি। এবার যদি পাশে কোনো একটা বস্তু থাকে, এগুলো সব হচ্ছে, তখন ওর সাপেক্ষে। হ্যাঁ এটা হচ্ছে বেসিক্যালি সবকিছু রিলেটিভ ধারণা। পাশে একটা বস্তু আছে যার আধান 10 কুলম, বা ধরে নে 10টা ইলেকট্রন আছে। এবার তার পাশে আর একটা বস্তু রাখলি তাতে 8টা ইলেকট্রন আছে, তাহলে বলবো ও, যেটা 8টা ইলেকট্রন, ও পজিটিভ। তার পাশে আর একটা বস্তু তাতে 12টা ইলেকট্রন, ও নেগেটিভ। কথাটা বোঝা গেল? হ্যাঁ কম মানে রেফারেন্স বস্তুর থেকে কম ইলেকট্রন কমে গেছে, ইলেকট্রন কমে গেছে, তাহলে সে পজিটিভ হয়ে গেছে। রেফারেন্স বস্তুর থেকে ইলেকট্রন বেড়ে গেছে, তার মানে সে নেগেটিভ হয়ে গেছে। একদম একদম, সবকিছু মনে রাখতে হবে ইলেকট্রনের গুণিতক। ইলেকট্রনের গুণিতক কমবেও ইলেকট্রনের গুণিতকে, বাড়বেও ইলেকট্রনের গুণিতকে। দ্যাটস আ ফিক্সড রুল, শুধু এই 6জন বাদ দিয়ে। এই হলো আমাদের ধারণা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তারপরে লিখবি। বস্তুকে আধানগ্রস্ত করার পদ্ধতি। এবার প্রশ্ন আসে, আমরা আধান, স্যার ওই ইউসিটি ওগুলো কি আধান? এগুলো কণা, এগুলো কোয়ার্ক, এগুলো কোয়ার্ক পার্টিকেল, এগুলো আচ্ছা, কণা। যেমন প্রোটন একটা কণা, ইলেকট্রন একটা কণা, নিউট্রন একটা কণা, এগুলো হচ্ছে কণা, পার্টিকেল। পার্টিকেল, এই পার্টিকেল নিয়ে ফিজিক্সের একটা নতুনতম ব্রাঞ্চ বের করা হয়েছে। নতুন মানে এমন নয় যে কালকে বের করা হয়েছে, 10-15 বছর, 20-25 বছর হলো আর কি। পার্টিকেল ফিজিক্স বলে, ওখানে শুধু এই কণা নিয়ে ডিসকাশন হয়, পার্টিকেল ফিজিক্স বলে। এগুলো হচ্ছে কণা, প্রোটন, নিউট্রন, আলফা, বিটার মতো কণা।
আর এবার ওই পার্টিকেলের আধানগুলো, তাই তো? এইগুলি হচ্ছে পার্টিকেলের আধান, প্লাস 2/3 E মাইনাস 1/3 E। ঠিক আছে, হুম। গুড। এবার নেক্সট প্রশ্ন স্বভাবত মাথায় আসে যে আধান আমি কোনো বস্তুতে তৈরি করব কিভাবে। প্রথম কথা এটা বুঝে নে যে আমরা এখানে কেমিস্ট্রি পড়ছি না, তাহলে রাসায়নিক বিক্রিয়া করার স্কোপ নেই। ফার্স্ট কথা, তুই বললি স্যার আমি জারণ করব, বিজারণ করব না ভাই, দ্যাটস এ পার্ট অফ কেমিস্ট্রি। আমরা এখানে রাসায়নিক বিক্রিয়া বা ওই টাইপের কোনো প্রসেস করতে পারবো না যার মাধ্যমে আধান চার্জ জেনারেট হতে পারবে। ঠিক আছে, আর মোদ্দা কথা হচ্ছে এখানে আমরা একটা বস্তু নিয়ে কাজ করছি। বস্তু, সে বস্তু ছোট হলেও হবে, কিন্তু ওই অণুপরমাণুর বিষয়টা নয়, অনেক গুচ্ছ অণুপরমাণু মিশিয়ে ব্যাপারটা। তো মেনলি কোনো বস্তুকে, বডি, পুরো একটা বস্তুকে আধানগ্রস্ত করার ক্ষেত্রে তিনটে পদ্ধতি গুরুত্বপূর্ণ। অনেক পদ্ধতি আছে, তিনটে পদ্ধতি খুব সুন্দরভাবে কাজ করে। একটাকে বলা হয় চার্জিং বাই ইন্ডাকশন, বাংলা লিখে দেবো। ইন্ডাকশন একটু আগেই বললাম আবেশ না, ভুল, ইন্ডাকশনটা পরেরটাই লিখছি, এখানে কন্ডাকশন লিখি পরপর, তাহলে বুঝতে সুবিধা হবে। চার্জিং বাই কন্ডাকশন, চার্জিং বাই ইন্ডাকশন, অ্যান্ড নেক্সট হচ্ছে কন্ডাকশন। বলছি চার্জিং বাই ফ্রিকশন। এখানে কি, এখানে হচ্ছে পরিবহনের দ্বারা, এখানে আবেশের দ্বারা, আর ফ্রিকশন হচ্ছে ঘর্ষণের দ্বারা। দেখ, ঘটনাগুলোর ডেসক্রিপশন, এটা কিন্তু পুরো আমরা জেনারেল কনসেপ্ট তৈরি করছি, এখনো মেন টপিকের মধ্যে সেইভাবে ঢুকিনি, ওই কোয়ান্টাম, আধানের কোয়ান্টাম ছাড়া। দেখ, চার্জিং বাই কন্ডাকশন কিরকম ভাবে জিনিসটা কাজ করে। কন্ডাকশন মানে, মনে রাখ, ডিরেক্ট কন্ট্যাক্ট থাকবে, ডিরেক্ট কন্ট্যাক্ট, একদম ডিরেক্ট দুটো বস্তুকে প্লেস করে দেবো, ডিরেক্ট একদম। কিভাবে দেখ, ধরে নে এটা একটা বস্তু আছে, এটা আর একটা বস্তু আছে, এর মধ্যে পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, এ হচ্ছে আনচার্জড, নিউট্রাল বুঝিস, নিউট্রাল। ঠিক আছে, কোনো চার্জ নেই, দুজনকে একসঙ্গে গায়ে বসিয়ে দিলি, এই হচ্ছে করোনার আসল উদাহরণ। কিছুক্ষণ পরে কি দেখবি, এর মধ্যে আর এর মধ্যে, দুজনের মধ্যে চার্জ ভরে গেছে, ইন কন্ট্যাক্ট। এবার যদি দুজনকে আলাদা করে দিস, তখনও দেখবি চার্জটা রয়ে গেছে, ব্যাস, দুজনেই একদম ভাইরাস অ্যাফেক্টেড। ওই জন্য বলে সোশ্যাল ডিস্টেন্সিং। তাহলে প্রত্যেকেই দেখ চার্জ যুক্ত হয়ে গেছে, এই প্রসেসটার নাম কন্ডাকশন। একটা বস্তু চার্জ যুক্ত আছে, তার কাছে নিউট্রাল বস্তু নিয়ে যেতে হবে, কিন্তু মাথায় রেখে, অন্য কোনো চার্জ বস্তু নিয়ে গেলে তার আবার একটা অন্য ফরম্যাট তৈরি হবে। নিউট্রাল নিয়ে গেলে দেখবো, বুঝতে পারবো জিনিসটা, যে সেকেন্ড বস্তু যেটা আমাদের ছিল, চল নাম দিয়ে দিচ্ছি এবি, চার্জ তার মধ্যেও চলে আসবে। ঠিক আছে, দ্বিতীয় বস্তুর যে চার্জ ছিল সেটাই কিন্তু চলে আসবে, কারণ একই তো, টাচড অবস্থায় আছে তো। ঠিক আছে, এই প্রসেসটার নাম হচ্ছে কন্ডাকশন, যেখানে ডিরেক্ট কন্ট্যাক্ট থাকবে, স্পর্শ থাকবে। আচ্ছা, ইন্ডাকশন মানে কি? ইন্ডাকশন মানে হচ্ছে উইথাউট ডিরেক্ট কন্ট্যাক্ট। সে কন্ট্যাক্ট থেকে চলে গেলে তারপরেও চার্জ থাকবে? তারপরেও চার্জ থাকবে। চার্জ কেন থাকছে? কারণ ওর মধ্যে যখন এই সেকেন্ড প্রসেসে বি থেকেও চার্জ নিচ্ছিল, ওর মধ্যে ইলেকট্রনের ওরিয়েন্টেশন গুলো চেঞ্জ হয়ে গেছে, তো ওই জন্য
বস্তুটাকে নিয়ে নেওয়ার পরেও সেই ওরিয়েন্টেশনটা মেনটেন থাকবে, তার মানে ওর মধ্যেও কিছু অ্যামাউন্ট অফ চার্জ স্টে করবে। তার মানে ওটা কি মানে ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী না, মোটামুটি থাকবে। মোটামুটি যদি বায়ুতে চার্জ বেরিয়ে না যায়, মানে চার্জ লিকেজ বলে একটা জিনিস হয়, যেমন জল লিকেজ হয় সেরকম চার্জও লিকেজ হয়। যদি চার্জ লিকেজ না হয় ওর মধ্যে চার্জ হোল্ড করবে, ও হোল্ড করতে পারবে চার্জ। বুঝলি? ও এবার দেখ, বলছে চার্জিং বাই ইন্ডাকশন, আবেশ। আবেশ বলাই হচ্ছে দেখ উইথাউট ডিরেক্ট কন্ট্যাক্ট, কোনো রকম ডিরেক্ট কন্ট্যাক্ট ছাড়া এখানে হবে। এক্সাম্পল নেওয়া যাক, আগের ছবির মতনই এখানে একটা নিউট্রাল আছে, এ নিউট্রাল। এটা একটু ডিপলি বুঝতে হবে, ঠিক আছে? এটা বি, ধরে নে নেগেটিভ চার্জ যুক্ত পার্টিকেল এনেছি, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে 4টে প্লাস আছে, 4টে মাইনাস আছে, ধরে নে। তাহলে কি হবে? 4টে প্লাস 4টে মাইনাস মিলে তোর 0 করে দিয়েছে, পুরো বডিটাকে 0 করে দিয়েছে, ঠিক আছে? এবার দুজনকে কাছাকাছি নিয়ে আসলি, কাছাকাছি, অনেক কাছাকাছি, কিন্তু টাচ করাবি না, একদম ডোন্ট টাচ ব্যাপার। টাচ করলো করলো বলে একটা পরিস্থিতি বলতে পারিস, একদম ক্লোজ, ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। এর মধ্যে মাইনাস যেমন ছিল তেমন থাকবে, এর মধ্যে এ। কি দেখতে পাবি? বেশ কিছুক্ষণ পরে, বেশ কিছুক্ষণ পরে তুই এর মধ্যে দেখতে পাবি একটা ইমাজিনারি পার্টিশন ক্রিয়েট হয়েছে। ইমাজিনারি পার্টিশন ক্রিয়েট হয়েছে, যার একদিকে 4টে প্লাস চলে গেছে, একদিকে 4টে প্লাস চলে গেছে, 4 প্লাস, আর একদিকে 4টে মাইনাস চলে গেছে। না, এইভাবে দেখালে ভাল লাগছে না, আমি চিহ্ন দিয়েই দেখাবো। একদিকে 4টে প্লাস চলে গেছে, 3 4, আর একদিকে 4টে মাইনাস চলে গেছে। কথাটা বুঝতে পারলি? টাচ কিন্তু করাইনি, টাচ করালে তো পজিটিভ হতো, সরি নেগেটিভ হতো কন্ডাকশন প্রসেসের মাধ্যমে। কিন্তু ইন্ডাকশন কি হচ্ছে? ইন্ডাকশনে দেখ, ইন্ডাকশনের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটছে, এ বস্তুর যে সাইড বি বস্তুর কাছে আছে সেখানে অপোজিট চার্জ তৈরি হয়েছে। এটা একটা এমসিকিউ, আবার বলছি, বি বস্তুতে কি চার্জ আছে সুমন? নেগেটিভ চার্জ। এ বস্তুর এই সাইডে যেটা বি বস্তুর কাছে আছে কি চার্জ তৈরি হয়েছে? পজিটিভ। পজিটিভ চার্জ। উল্টো দিকে কি চার্জ তৈরি হয়েছে? নেগেটিভ। নেগেটিভ। তাহলে প্রশ্নটা দেয় হচ্ছে যে নিয়ারেস্ট এন্ডে, নিয়ার এন্ড, নিয়ার এন্ডে কি চার্জ তৈরি হচ্ছে? অপোজিট। ফার্দার এন্ডে কি চার্জ তৈরি হচ্ছে? সেম। কথাটা বুঝতে পারলি? বি বস্তুর কাছে যেটা আছে সেখানে পজিটিভ, পজিটিভটা তো বি এর উল্টো, তাহলে নিয়ার এন্ড সেম, এই অপোজিট চার্জ, আর ফার্দার এন্ড সেম চার্জ। কথাটা লিখে দিচ্ছি, কথাটা লিখে দিচ্ছি। তাহলে ফর এ বস্তুর জন্য কি ঘটছে? নিয়ার এন্ড, নিয়ার এন্ড কি চার্জ তৈরি হচ্ছে সবাই? অপোজিট চার্জ। অপোজিট চার্জ। নিয়ার এন্ডে অপোজিট চার্জ। নিয়ার বুঝতে পারছি, যেটা বি এর নিয়ার, আর ফার্দার এন্ড বা ফার এন্ড, ফার এন্ডে সেম চার্জ, ঠিক আছে? সেম চার্জ, কথাটা কিন্তু মাথায় রেখো। তাহলে এবার আলটিমেটলি তো এর একটা সাইড পুরোপুরি পজিটিভ হলো, একটা সাইড পুরোপুরি নেগেটিভ হলো। এবার অর্ণব, তুই বলবি আমি যদি বি কে সরিয়ে নিই তাহলে এর পরিস্থিতি কি হবে? ও কি চার্জ যুক্ত থাকবে না নিউট্রাল হয়ে যাবে? স্যার আবার নিউট্রাল হয়ে যাবে। গুড, এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই।
খুব সুন্দর বলেছে। এখানে তো বিটা কাছাকাছি এসছে বলে প্লাসগুলো এদিকে চলে এসছে ডিউ টু অ্যাট্রাকশন, মানে এর একটা সাইড প্লাস হয়ে গেছে, একটা সাইড মাইনাস হয়ে গেছে। যখন আমি বি কে সরিয়ে দেবো দূরে, এ তখন আবার নিজের মধ্যে প্লাস মাইনাস একসঙ্গে নিয়ে এসে নিউট্রাল করে দেবে। বোঝা গেল? তার জন্য কি করতে হয়? তার জন্য এই আবেশটাকে ধরে রাখতে গেলে কি করতে হয়? একটা সাইড গ্রাউন্ড করে দিতে হয়, যে কোনো একটা সাইড গ্রাউন্ড করে দিতে হয়। এটা মাইনাস ছিল, ধরে নে এর এই সাইডটা গ্রাউন্ড। গ্রাউন্ড বুঝিস? পৃথিবী কি হবে? চার্জ খেয়ে নেবে, তাহলে তখন এ পুরোপুরি ভাবে প্লাস হয়ে যাবে, মাইনাসটাকে নিয়ে নেবে। বুঝলি রূপম? যখনই আর্থের সাথে কানেক্ট করছিস, আর্থ একদম নেওয়ার জন্য বসে আছে, ওর সঙ্গে সঙ্গে নেগেটিভ গুলোকে নিয়ে নেবে, তার মানে এ তখন পজিটিভ হয়ে যাবে, এ একদম সিম্পলি পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হবে, নিস্তরিত হবে না, নিস্তরিত কখন হতো? নিস্তরিত হতো যখন যদি বি কে সরিয়ে নিতাম, কারণ এখানে চারটে প্লাস চারটে মাইনাস নিউট্রাল করতো, কিন্তু আমি তো মাইনাসটাকে বাইপাস করে দিলাম। বাইপাস করলাম, তাহলে মাইনাসটা পৃথিবীতে চলে গেল, তাহলে শুধু প্লাস গুলো পড়ে রইলো, তাহলে এ এবার পুরোপুরি প্লাস হয়ে যাবে। আরে ইনফ্যাক্ট এই জন্যই কি বল, প্লাসটা পৃথিবীতে যাবে না? না, মাইনাসটা একদম কাছে কাছে আছে, প্লাস তো এই বি দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে রয়েছে। ওকে, বি মানে তাকে টেনে ধরে রেখেছে, এই জন্য সে পৃথিবীতে যাবে। এক্স্যাক্টলি, বি তো এখানে আকর্ষণ করে ধরে রেখেছে একদম কম ডিস্টেন্সে, আর মাইনাসটা যেহেতু একটা বাইপাস হওয়ার চান্স পাচ্ছে, তাহলে পৃথিবীতে চলে যাচ্ছে। আরে ওই কারণেই তো এক মিনিট, কেউ জয়েন করছে। বড় জলদি চলে আসলি, 4টেতে ক্লাস। সরি স্যার, আমার না নেট প্রবলেম হচ্ছিল প্রচন্ড। ঠিক আছে, শোনো, যেখান থেকে এসছো অনেক কিছু হয়ে গেল। যাই হোক, যেটা বলছিলাম দেখ, হ্যাঁ, তো এটা হচ্ছে তোর এ মাইনাসটা তো পৃথিবী টেনে নিল, তাহলে প্লাসটা তো বি যেহেতু মাইনাস আছে একসঙ্গে কাজ করবে, একসঙ্গে থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাই কিন্তু আমাদের সাথেও হয়, চিন্তা করে দেখ। যখন আমরা শক খাই, শক কেন খাই? আরে আমাদের মধ্যে দিয়ে তো ইলেকট্রনটা পৃথিবীতে চলে যায়। পৃথিবী বাবু আর যাই হোক হেভি ইন্টারেস্টিং বস্তু, একটা হেভি ইন্টারেস্টিং বস্তু। পৃথিবী এক গাদা আধান নিতেও পারে। এই যেমন এখানে মাইনাসটা বাইপাস হয়ে গেল, কারেন্ট শক খেলে আমাদের মধ্যে দিয়ে ইলেকট্রন পৃথিবীতে চলে যায়। আবার আধান দিতেও পারে বিশেষ কিছু কেসে। পৃথিবী হেভি ইন্টারেস্টিং জিনিস, বুঝতে পারলি? ওর মধ্যে আমরা চিন্তা করি, আমরা ফিজিসিস্টরা চিন্তা করি যে প্রচুর প্রচুর আধান ওর নেয়ারও ক্ষমতা আছে, মানে যেমন খেতে পারবে, জমিয়ে কষিয়ে বিরিয়ানি 3-4 প্লেট সাটিয়ে দেবে, আবার বিরিয়ানি খাওয়াতেও পারবে, মানে আধান দিতেও পারবে, আধান নিতেও পারবে, এরকম একটা ইন্টারেস্টিং বস্তু। বোঝা গেল? এখানে মাইনাস দিচ্ছি, মাইনাসও নিয়ে নেবে, তুই প্লাস দে, ও প্লাসও নিয়ে নেবে। তুই যদি এইখানে একটা করতিস, এইখানে বুঝতে পারছিস, এই যে এখানে কারসারটা আছে, তুই যদি এখানে গ্রাউন্ড করতিস, তাহলে এই বস্তুটা কিন্তু মাইনাস হয়ে যেত, একটা সাইড, এই সাইডটা মাইনাস থাকতো, কারণ এইদিকে মাইনাস আসতে পারবে না, রিপালশন হবে। ক্লিয়ার কথাটা অর্ণব, বুঝলি? ওই জায়গাটা কি কোনো কিছুই থাকবে না? কিছুই থাকবে না, ওখানে তো মাইনাস আসলেই তো বি দুম করে তাড়িয়ে দেবে, বাট ওখানে পুরো স্পেস থাকবে, ভ্যাকান্ট থাকবে। বেশ, তাহলে ইন্ডাকশনটা বোঝা গেল। নেক্সট হচ্ছে ফ্রিকশন। আরে এটা তোরা রোজ করিস, তোরা স্কুলে করেছিস, বন্ধুদের সাথে করেছিস। ওই সেই করতাম না আমরা, মাথায় রাব করে, স্কেল রাব করে, ছোট কাগজের টুকরো দিয়ে, বুঝতে পারছিস তো? বাই রাবিং টু অবজেক্ট, এটাকে বলা যেতে পারে। আমরা এটা কিভাবে করি? এটা বাই রাবিং টু অবজেক্ট এগেনস্ট ইচ আদার, by rubbing two objects against each other। বুঝতে পারলি? ওরে সেই ছোটবেলায় করতিস না, যে মাথার চুলে স্কেল ঘষলি, স্কেলটাকে ছোট ছোট টুকরো কাগজের মধ্যে দিলে দেখবি কাগজগুলো স্কেলে উঠে যায়। বা অনেক সময় পশম বা ওই টাইপের জামা কাপড় পরলে দেখবি গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, ওটাই।
ওটাই ওটাই চার্জিং বাই ফ্রিকশন। তুই যখন গায়ের মধ্যে উলের বা ওরকম পশম জাতীয় কিছু ঘষা খেলো, তাহলে একটাতে পজিটিভ আধান চলে গেছে, একটাতে নেগেটিভ আধান চলে গেছে। পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করতে শুরু করেছে, সেই অ্যাট্রাকশনের জন্য তো লোমগুলো খাড়া হয়ে গেছে। মানে হয়তো দেখবি পশমের জামা কাপড় বা ওই টাইপের পরলে রোমগুলো দাঁড়িয়ে পড়ে, তো সেই জিনিসটাই একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ চলে গেছে, যার দরুন অ্যাট্রাকশন শুরু হয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, স্থির তড়িৎ আকর্ষণ, অ্যান্ড সেটা তার দরুন আমাদের হেয়ারিংস গুলো লোমগুলো দাঁড়িয়ে পড়েছে ওই অ্যাট্রাকশনের জন্য, ওই অ্যাট্রাকশনটাকে ক্যাচ করার জন্য দাঁড়িয়ে পড়েছে। ক্লিয়ার? হ্যাঁ বা না? গুড। তাহলে এই হলো আধান সম্পর্কিত আমাদের কি বলে ডেসক্রিপশন। লেখা স্টার্ট করো। তোমাদের শুরু হবে লেখাটা এখান থেকে, একটা করে পেজ লেখা হবে, জানাবে, চেঞ্জ করবো। চলো ফটাফট। মৌমিতা ডান? কি একটু? ও মাই গুডনেস। চলো তাহলে আমরা বেশ সুন্দর কনসেপ্ট শিখলাম। আধান সম্বন্ধে এতদিনের কৌতূহল বা জিজ্ঞাসা আমাদের মিটলো। নেক্সট, আচ্ছা না, এখনো সূত্র স্টার্ট হচ্ছে না। আধান ঘনত্ব, আধান সম্বন্ধে আরো কিছু কথা বাকি আছে। আধান ঘনত্ব একটা তিনটে ডিভিশন করছি, টাইপসটা আগে বুঝে নি, তাহলে আমরা বুঝতে পারবো আধান ঘনত্ব জিনিসটা কি। আগে দেখে নিবি, তারপরে লিখবি, বোঝানোর সময় লিখবি না। প্রথমটা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, যাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেনসিটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বলে রৈখিক আধান ঘনত্ব, ইংলিশে হচ্ছে সারফেস আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্ব, সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি। তৃতীয়টা হচ্ছে আধানের আয়তন ঘনত্ব, ভলিউম চার্জ ডেনসিটি। আমাদের বোর্ড স্ট্যান্ডার্ডে মানে বোর্ডের জন্য এই তলমাত্রিক ঘনত্বটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু জয়েন্ট লেভেলের প্রিপারেশনের জন্য তিনটে ইম্পর্টেন্ট। মানে কি রৈখিক ঘনত্ব, লিনিয়ার চার্জ ডেনসিটি। রৈখিক আধান ঘনত্ব মানে হচ্ছে একটা ধরনের রড নিয়েছিস, রড আমরা বুঝি যে কোনো একটা বার বা যে কোনো রড, এই রডের মধ্যে কত চার্জ আছে সেটা রৈখিক আধান ঘনত্ব। তলমাত্রিক মানে একটা তল, একটা এরিয়া, একটা ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফলে কত চার্জ আছে সেটা তলমাত্রিক ঘনত্ব। একটা আয়তন, ভলিউম, একটা আয়তনের ভেতরে কতটা চার্জ আছে সেটা হচ্ছে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। ঠিক আছে, মেজার করা হয় কিভাবে? রৈখিক ঘনত্ব মানে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু আধান কিউ বাই দৈর্ঘ্য, মাথায় রাখো, লেন্থ এল। এই যে এখানে কতটা লেন্থ আছে এল, কত আধান আছে কিউ, দুটোকে ডিভাইড করে দেবো, যেটা পাবো সেটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব। তাহলে তোরা বল, তাহলে এটা কি হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব, চিহ্ন হচ্ছে সিগমা। কি হবে? আধান বাই ক্ষেত্রফল। কারেক্ট, আধান বাই ক্ষেত্রফল। সিগমা দিয়ে ডিনোট করা হয়,
সিগমা, কিউ বাই এ, এরিয়া এও হয় অথবা এসও হয়। আচ্ছা, এটা মিটে গেল। তাহলে ওটা অবশ্যই বলবি যে আধান বাই আয়তন। আধানের কি লেখা আছে? আয়তন মাত্রিক ঘনত্ব। এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে রো। রো আধান কিউ বাই আয়তন ভি। আচ্ছা, এবার এদের একক আর মাত্রাগুলো জানতে হবে। খুব সোজা, আমি শুধু এসআই এককটা ইউজ করছি কারণ 12-এর কিন্তু ম্যাক্সিমাম কাজ আমাদের এসআই একক ধরে করতে হবে। সিজিএসও আসবে, এমন কোনো ব্যাপার নেই যে সিজিএস আসবে না, কিন্তু এসআই এর প্রায়োরিটি খুব বেশি। এসআইটা লিখছি, আধান বাই দৈর্ঘ্য, তার মানে কুলম্ব পার মিটার। কুলম্ব পার মিটার। আচ্ছা, যদি মাত্রা বের করতে চাই, কেউ বলতে পারবি মাত্রা কি হবে? আধানের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, আধানের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা। ঠিক আছে, শ্রেষ্ঠ বল দেখি। শ্রেষ্ঠাই তো। হ্যাঁ স্যার। আধানের মাত্রা মনে নেই। মনে নেই। সুবায়ু, আধানের মাত্রা? আইটি। গুড। আই ইন্টু টি, কারেন্ট ইন্টু টাইম। আই মানে হচ্ছে কারেন্ট। শুরুতে বললাম না যে আধান কারেন্টের ওপর ডিপেন্ড করে। বাই লেন্থ মানে এল। লেন্থ মানে এল। তাহলে দেখ আলটিমেটলি কি আসছে? এল মাইনাস 1, তারপরে টি, তারপরে আই। ঠিক আছে, সেম কনসেপ্টে এটা কি হবে? কুলম্ব পার মিটার স্কোয়ার। আর মাত্রা এক চান্সে বলতে পারবি ক্ষেত্রফল, তাহলে এল মাইনাস 2 টিআই বাই টি। বুঝতে পারলি তো? আধানের জন্য আইটি আর নিচে ক্ষেত্রফলের জন্য তো এল স্কোয়ার আসবে। সেই একই কনসেপ্টে এখানে কি হবে? কুলম্ব পার মিটার কিউব। আর মাত্রা কি হবে বল? এল মাইনাস 3 আইটি বা টিআই। টিটা আগে লেখে, ঠিক আছে, অসুবিধা নেই। বুঝতে পারা গেল সবার? আয়তন দিয়ে ভাগ হচ্ছে, আয়তন মানে হচ্ছে এল কিউব। এল কিউব, তো এল কিউবটা উপরে উঠে গেলে এল মাইনাস 3 আইটি, আধানের ঘনত্ব। ঠিক আছে, আচ্ছা এটা লিখবি। এর উপর বেস করে একটা ছোট অঙ্ক আছে। দেখো, আমরা একটা করে কনসেপ্ট শিখবো, ফর্মুলা শিখবো আর অঙ্ক করব, প্রচুর অঙ্ক করব। আর ক্লাস 12-এ প্রত্যেক চ্যাপ্টারের জন্য ডিপিকিউ আছে। যারা জয়েন্ট করিস তারা জানিস, জয়েন্টে ডিপিপি থাকে, ডেলি প্র্যাকটিস প্রবলেমস। আর আমাদের 12-এর বোর্ডসের জন্য থাকবে ডিপিকিউ, ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেন্স। এখানে বিভিন্ন বোর্ডের কোশ্চেন থাকবে, আইএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন কম্পিটিটিভ, অঙ্ক ফঙ্ক সব মিলিয়ে। সো ডিপিকিউ থাকবে, চ্যাপ্টারটা হয়ে গেলে তারপরে দেব। তো ওখানে আমরা প্রচুর অঙ্ক পাবো, সবগুলো সলভ করাবো, চিন্তা নেই। বলছে একটি 100 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, তাহলে ব্যাসার্ধ বলে দেওয়া আছে মানে আর বলে দেওয়া আছে 100 সেন্টিমিটার, 40 কুলম্ব আধান বর্তমান, তাহলে কিউ বলে দিয়েছে 40 কুলম্ব। বলেছে উহার আধান ঘনত্ব। দেখ, প্রথম কথা হচ্ছে গোলক বলেছে, আবার বলে দিয়েছে যে তলে 40 কুলম্ব আধান বর্তমান। তাহলে কি আধান ঘনত্ব বের করব আমরা? ক্ষেত্রফল। এক্স্যাক্টলি। কি লিনিয়ার? ক্ষেত্রফল। এরিয়া। গুড। কারণ বলেই দিয়েছে তলে আছে, তলে। আর গোলকের তো আর লেন্থ তো আর হয় না, ভলিউম হতে পারে, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে তলে। প্রশ্নটা খেয়াল করতে হবে, তলে মানে এই যে গোলক আছে ওর গায়ে 40 কুলম্ব আধান আছে। তাহলে এখানে আমরা বের করব আধানের তলমাত্রিক ঘনত্ব, ব্র্যাকেটে সিগমা ইজ ইকুয়ালস টু কত? সিগমা এই। আচ্ছা, আমরা ফর্মুলা লিখবো আগে। সিগমা ইজ ইকুয়ালস টু চার্জ আধান বাই এরিয়া, ক্ষেত্রফল। চার্জ তো দেওয়া আছে, ক্ষেত্রফলটা লাগবে, মানে কিউ বাই ক্ষেত্রফল কত হয়?
গোলকের 4 pi r² 4 pi r²। আচ্ছা, এবার কিউ তো দেওয়া আছে কুলম্বে, আর তো দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে মিটার করতে হবে। 100 সেন্টিমিটার মানে 1 মিটার, এক চান্সে হয়ে গেল, গল্প শেষ। তাহলে এখানে 40/4 pi ইন্টু 1², তার মানে 40/4 pi। ফটাফট করে বলো কত আসছে কুলম পার মিটার স্কয়ার। কেউ একজন বলো ক্যালকুলেটরে করে 40/4 pi। তো তোদের করতে করতে আমার করা হয়ে যাবে। 40, ওই তো 3.183। হ্যাঁ 3.184, অ্যাপ্রক্সিমেটলি একটা 3 ঘর নিয়ে 3.184 কুলম পার মিটার স্কয়ার। ছোট্ট অঙ্ক, এমসিকিউ তে প্রচুর আসে। ঠিক আছে, খেয়াল করবে ইউনিট গুলো কিসে আসে, কিসে আছে। এসআই তে প্রেফার করবে, যদি দেখো দুটোই সিজিএস আছে ছেড়ে দাও, চাপ নেই। একটা এসআই একটা সিজিএস, এসআইটাকে প্রেফার করো। ঠিক আছে, বোঝা গেল? ওকে, অনুশ্রী? হ্যাঁ স্যার। বুঝেছিস? হ্যাঁ। চলো লিখে নাও। তোমরা দরকার হলে প্রথমে টাইপস বলে 3টে এরকম লিখে নাও, তারপর নিচে নিচে 1 নম্বর দিয়ে রৈখিক আধান ঘনত্ব বলে এটা, 2 নম্বর বলে এটা, 3 নম্বর বলে এটা, তাহলে পরিষ্কার থাকবে এই জিনিসটা। আমার স্ক্রিনটা বড় বলে লিখতে পারছি, তাও নিচে ঘিঞ্জি হয়ে যাচ্ছে। যতটা ফ্রেশলি খাতাটা করা যায়, কারণ এই খাতাই কিন্তু পরে বাঁচাবে। ওকে স্যার হয়ে গেছে। চল পরের পেজে যাচ্ছি। ছবিগুলো এঁকে করেছিস? হ্যাঁ স্যার। গুড, মুভিং টু নেক্সট পেজ। স্যার বল। বলছি এখানে অ্যান্সারটা আপনি যেটা দিয়েছেন 3.184, এখানে আছে 3.1818 করতে করতে যাচ্ছে, তাহলে তো এটা 3.181 হবে। কত আসছে বল? 3.18 3.181818182, আচ্ছা মানে এখানে চারটে 1 2। আচ্ছা, এখানে পুরো পাই যেটা আছে পাই বসিয়েছিস না 22/7 বসিয়েছিস? 22/7 বসিয়েছি। ও, তা একই ব্যাপার, যদিও না আমি 3.14 বসিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করে দাও। তাহলে এটাকে অলমোস্ট 2 করে দে, 3.182 করে দাও। বেটার অ্যাকিউরেসি। ওকে চলো নেক্সট চেঞ্জ করছি, এগোচ্ছি। তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই যে ভদ্রলোক চলে এসছেন, বলছে স্থির তড়িতে গাউসের সূত্র, কুলম্বের সূত্র, গাউস বলছি, স্থির তড়িতে কুলম্বের সূত্র। বেশ, এখান থেকে এবার ক্যালকুলেশনস, বড় বড় ক্যালকুলেশনস আস্তে আস্তে স্টার্ট হবে। কুলম্ব কি বলছেন? কুলম্ব বলছেন দুটো পয়েন্ট চার্জ আছে। পয়েন্ট চার্জ মানে ছোট্ট একদম একটুখানি চার্জ। এটা ধরে নে Q1 চার্জ, প্লাস মাইনাস সেটা ব্যাপার না, চার্জ। Q2 চার্জ, উহারা পরস্পর থেকে স্মল r দূরত্বে রয়েছে, ধরলাম স্মল r দূরত্বে আছে। কি হতে পারে? দুটো আধান পরস্পরকে আকর্ষণ করতে পারে, দুটো আধান পরস্পরকে বিকর্ষণ করতে পারে। কেন করতে পারে? কারণ
আধান দুটো পজিটিভ হতে পারে, দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, সেক্ষেত্রে বিকর্ষণ কাজ করবে। একটা পজিটিভ একটা নেগেটিভ, সেক্ষেত্রে আকর্ষণ কাজ করবে। সিম্পল কথা। তার মানে দুটো আধান Q1 Q2 নির্দিষ্ট দূরত্বে আছে, ওদের মধ্যে ক্রিয়াশীল বল এইভাবে ভদ্রলোক দিয়েছিলেন, আধান দুটির মধ্যে, কেউ লিখবে না এখন, খুব ভালোভাবে বোঝো, ক্লাস 12 পুরো পাগল হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে ফিজিক্সের। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে F। এটা আকর্ষণও হতে পারে, লিখে দিলাম, আকর্ষণ বা বিকর্ষণ, এনিথিং। আরে বিকর্ষণে ব হবে, বিকর্ষণ, ঠিক আছে, আকর্ষণ হতে পারবে বা বিকর্ষণ হতে পারবে। এফ, পাতি কথা এফ, ল 1, প্রথম সূত্র। এগুলো কিন্তু স্টেটমেন্ট করে লিখতে হবে, আমি শুধু ফর্মুলাটা লিখছি। পরীক্ষায় আবার ফর্মুলা লিখে বলবেন না স্যার আপনি তো এটা লিখিয়েছেন। আরে পাগলা, আমি তো শুধু ফর্মুলা লিখছি। স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট হচ্ছে কুলম্ব কি বলছেন, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সমানুপাতিক যখন ওদের মধ্যে দূরত্ব ধ্রুবক। ঠিক আছে, আধান দুটির গুণফলের সমানুপাতিক মানে স্যার, মানে আমি যদি আধান দুটো বাড়িয়ে দিই, 5 কুলম্বের বদলে যদি 10 কুলম্ব আধান ইউজ করি, তাহলে আমি দেখবো প্রযুক্ত বল বেড়ে গেছে। 10 কুলম্বের বদলে যদি 2 কুলম্ব আধান ব্যবহার করি, তাহলে দেখবো আধান দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কমে গেছে। এটা উনি এক্সপেরিমেন্টালি দেখলেন, পরীক্ষামূলক ভাবে দেখলেন। ল 2 সেকেন্ড দেখছেন, প্রযুক্ত বল আধান দুটির দূরত্বের গুণফলের, আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r²। সেখানে আবার Q1 Q2 ধ্রুবক, মানে একটা চেঞ্জ করলে আর একটা চেঞ্জ করবি না, এই হলো বক্তব্য। তার মানে কি, Q1 Q2 যদি খুব কাছাকাছি আসলে কি হবে, আর কমে যাবে, আর কমে গেলে কি হবে, আকর্ষণ বাড়বে। তোদের ক্ষেত্রে যেরকম হয়, এখন বন্ধু বান্ধবদের সাথে সেরকম কন্ট্যাক্ট নেই, কারণ দূরে দূরে আছিস, তাহলে সেই লেভেল অফ আকর্ষণ ব্যাপারটা বা সেই লেভেল অফ ইন্টারাকশনটা নেই। স্কুল খুললে আবার স্কুলে গিয়ে মিট আপ হবে, আবার মাস্তি হবে, আবার একটা চিল মাইন্ড আসবে, আবার একটা ফ্রেন্ডশিপ টান তৈরি হবে। এখানেও তাই, দুটো আধান যখন দূরে দূরে চলে যাবে, লং ডিস্টেন্স ট্রাভেল করবে, তখন ওদের মধ্যে বল কমে যাবে, আবার যখন ওরা কাছাকাছি আসবে বল বাড়তে থাকবে। মানে আর যদি বাড়ে এফ কমবে, আর যদি কমে এফ বাড়বে, উল্টো। ঠিক আছে, এই দুটোই সূত্র, এই দুটো উনি এক্সপেরিমেন্টালি পেলেন। এবার সূত্র দুটোকে উনি কি করলেন, কম্বাইন করলেন যৌগিক ভেদ অনুসারে। কি লিখতে পারবো আমরা, F proportional to Q1 Q2 by r²। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে আমার, যাকে জিজ্ঞাসা করব সে বলবে। ঠিক আছে, অনুশ্রী বল, এই যে F proportional to 1/r², সেকেন্ড ল, এরকমই একটা ল আমরা 11-এ পেয়েছিলাম, কোথায়? মহাকর্ষ সূত্র, এক্স্যাক্টলি। মহাকর্ষ সূত্রেরও দেখবি সেকেন্ড ল এটাই ছিল। এবার কুলম্ব আর নিউটন টোকাটুকি করেছেন কিনা জানি না, ওরটা টুকেছে কিনা বলতে পারবো না, কিন্তু দুটোর সেকেন্ড লটা সেম, F proportional to 1/r²। ঠিক আছে, আচ্ছা, তাহলে দুটোকে কম্বাইন করে proportional to Q1 Q2 by r², সেখান থেকে একটা কনস্ট্যান্ট আসে, K ধরলাম, Q1 Q2 by r², K equals to ধ্রুবক। ঠিক আছে, এই হলো কুলম্বের সূত্রের ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার কি বলেছি আগে, যে আমাদের ফিজিক্সে যখন কোনো ধ্রুবক আসে, আমরা ফিজিসিস্টরা প্রচন্ড লাফালাফি শুরু করে দিই,
আমাদের একটা পার্টি পার্টি ফিলিং চলে আসে, এই ধ্রুবক পেয়েছি ধ্রুবক পেয়েছি ধ্রুবক পেয়েছি, এরকম একটা ব্যাপার। সেই ধ্রুবকটাকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়, সেই ধ্রুবকটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় এবং দেখা হয় সেই ধ্রুবকটা নর্মাল ধ্রুবক না ওর কিছু বৈশিষ্ট্য আছে। এখানেও তাই করা হলো, এখানেও তাই করা হলো। কে ধ্রুবকটাকে নিয়ে কাজ করা হলো, দেখা গেল কে হচ্ছে একটা স্পেশাল ধ্রুবক, যাই তাই ধ্রুবক নয়, এবং এতটাই স্পেশাল যে এসআই এবং সিজিএস পদ্ধতিতে ওর মান আলাদা, ওর চিহ্ন বলতে পারিস বা ব্যাপার স্যাপার একটু ডিফারেন্ট। দেখাই কিরকম। কে এর ধারণা ধ্রুবক, কে এর ধারণা এসআইতে, এসআইতে এসআইতে আমরা কি পেয়েছি, এসআইতে আমরা কি পেয়েছি, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি পাওয়া যায়, কে ইকুয়ালস টু পাওয়া যায় একটা রাশিমালা 1/4πε0, এই দিয়ে এই, এটাকে বলা হয় এপসাইলন, এপসাইলন জিরো আছে বলে নট, 1/4πε0, 1/4πε0 শূন্য মাধ্যমে। এর একটা মানও আছে 9 × 10⁹, এককটা দেখে এক্ষুনি হার্ট অ্যাটাক হবে, নিউটন মিটার স্কোয়ার কুলম -2, নিউটন মিটার স্কোয়ার কুলম -2। ঠিক আছে, যদি স্যার বায়ু মাধ্যম না থাকে, অন্য মাধ্যমের ক্ষেত্রে, অন্য মাধ্যমের ক্ষেত্রে, অন্য মাধ্যমের ক্ষেত্রে কে আমরা কত পেয়েছি, কে পেয়েছি 1/4πε, নট নয়, শুধু এপসাইলন, শুধু এপসাইলন। ঠিক আছে, এখান থেকে এই যে এপসাইলন নট, এরও একটা নাম আছে, ও নিজে আর একটা কনস্ট্যান্ট, ওর নাম হচ্ছে, কারোর জানা আছে এপসাইলন নটের নাম? এপসাইলন নটের নাম হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, সেটাকে আমরা বলবো, আমরা ইংলিশে বলি পারমিটিভিটি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস নাম এটা। ওর আবার একটা নিজস্ব মান এবং একক আছে, পুরো ফোন নাম্বারের মতো মনে রাখতে হবে, 8.854 × 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2। বোঝা গেল? শূন্য মাধ্যমের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। যদি জিজ্ঞাসা করিস স্যার তড়িৎভেদ্যতা কি জিনিস একটু বোঝান, 1 বছর হয়ে যাক, সামনের বছর বিএসসি পড়বি, যদি ফিজিক্স থাকে তখন বলবো, এখন জাস্ট জেনে রাখ তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের একটা ব্যাপার স্যাপার। শুধু এপসাইলন মানে কি, শুধু তড়িৎভেদ্যতা? শুধু এপসাইলন মানে হচ্ছে যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা। পরীক্ষায় কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা বললে দিয়ে দেবে, শূন্য মাধ্যম বললে মানটা দিয়ে দেবে না, অন্য যে কোনো মাধ্যমের দিয়ে দেবে, নিশ্চিন্ত থাক, দেবেই, শিওর, মানে বোর্ড উঠে যাবে না হলে। শূন্য মাধ্যমটা তোমায় মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, এটা ফিক্সড, এটা ফিক্সড। 8.854 একদম 10 ভালোভাবে মুখস্থ রাখ, 8.854 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার -2, সিম্পল। আর শুধু এপসাইলন যে কোনো মাধ্যমের জন্য। ঠিক আছে, তাহলে এখন এখন এফ কত দাঁড়াচ্ছে, ফোর্স কত দাঁড়াচ্ছে, একটা খুব সুন্দর ফর্মুলা আসছে, দেখ, শূন্য মাধ্যমের জন্য বলছি, 1/4πε0 Q1 Q2/r², এগুলো আছে না দেখতে, 1/4πε0 Q1 Q2/r² ফর ফ্রি স্পেস, শূন্য মাধ্যম। বোঝা গেল? অন্য মাধ্যমের জন্য হলে কি হবে, 1/4πε হবে, 1/4πε হবে। ঠিক আছে, আমরা কিন্তু এই ফর্মুলাটাকে নিয়েই আমাদের 90% ক্যালকুলেশন করব,
1/4 pi epsilon naught q1 q2 by r square, 1/4 pi epsilon naught q1 q2 by r square। ঠিক আছে অনুশ্রী? আচ্ছা। ঘুমাচ্ছিস? না। একদম, যখন জিজ্ঞাসা করবো গলা ফাটিয়ে চেঁচিয়ে বলবি। সিজিএসএ সিজিএসএ কোনো ঝামেলা নেই, বরাবর জানিস সিজিএস একদম ভদ্রলোক। সিজিএসএ কে ইকুয়ালস টু আসে 1/epsilon r। এপসাইলন আরটা কি জিনিস পরে বলবো, দুটো পিডিএফ এই দুটো টপিক পরে, জাস্ট জেনে রাখ এপসাইলন আর ওটা একটা নতুন কোয়ান্টিটি, অথবা 1 বাই কি বলবো স্যার কি সাফিক্সে আছে? আর সাফিক্সে, হ্যাঁ, যেমন এখানে নট সাফিক্সে ছিল 0, এপসাইলন 0, এরকম আর সাফিক্সে, ওকে। অথবা 1/K। এটাই গুলিয়ে যায় লোকের, এটা তো স্মল কে, এটা কিন্তু কনস্ট্যান্ট 1/K, ঠিক আছে, মনে রাখিস। এদের নাম কি? কে আর এপসাইলন আর একই নাম। কে और এপসাইলন আর একই নাম, পরাবৈদ্যুতিক ধ্রুবক। সেটা কি জিনিস স্যার? বলবো চিল, পরে বলবো। তাহলে এখন ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? F ইকুয়ালস টু 1/epsilon r q1 q2 by r square equals to 1/K q1 q2 by r square। ঠিক আছে, এই হলো ফর্মুলা। এবার ফ্রি স্পেস বা এয়ার এর জন্য জাস্ট জেনে রাখ, ফর ফ্রি স্পেস অর এয়ার। আচ্ছা, এটা কিন্তু শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমেও আমরা এই জিনিসটা নিই, বায়ু মাধ্যমে, কারণ বায়ুও মনে করে দেখ সব ক্ষেত্রেই কিন্তু আমরা একই নিতাম, শূন্য মাধ্যমের সাথে সেম নিতাম, ওই জন্য এটা হচ্ছে বায়ু মাধ্যমে। ঠিক আছে, ফর ফ্রি স্পেস অর এয়ার কে ইকুয়ালস টু 1, তখন তাহলে ফর্মুলা কি? F ইকুয়ালস টু q1 q2 বাই r স্কোয়ার। দেখবি অনেক অঙ্ক এই ফর্মুলা দিয়েও করা যায়, ছোট্ট ফর্মুলা। আবার বলছি জিনিসটা, সিজিএসএ কে মানে 1/epsilon r অথবা 1/K। K অথবা এপসাইলন আর এর নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এটার সম্বন্ধে পরে বিজ্ঞপ্তি দিচ্ছি। এটা বসিয়ে দিলাম, 1 এটা বসিয়ে দিলাম, এই যে এখানে কে এর জায়গায় বসিয়ে দিলাম, তাহলে কে এর জায়গায় বসিয়ে দিলাম 1/epsilon r, 1/K বসিয়ে দিয়েছি। এটা যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য কাজ করিস, কে অথবা এপসাইলন আর 1 হয়, 1 শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 1, বায়ু মাধ্যমেরও আমরা 1 নিয়ে নিই, 1, তাহলে আলটিমেটলি দেখ এটা 1 হয়ে গেল, তাহলে q1 q2 বাই r স্কয়ার, এটা হলো কুলম্বের সূত্র। ঠিক আছে, তাহলে এসআই তে বললে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য 1/4 pi epsilon naught q1 q2 বাই r স্কয়ার। সিজিএস এ বললে শুধু 1/4 pi epsilon naught টা নেই, এটা শুধু থাকছে না, মনে রাখতে সুবিধা হবে। ওকে, এখানে ফ্রি স্পেস অর এয়ার মিডিয়াম। ওকে, বোঝা গেছে সবার? কেউ বুঝতে না পারলে বলো। লাস্টেরটা খালি সিজিএসএ? শুধু সিজিএসএ 1/4 pi epsilon naught ইনক্লুড করা মানেই ওটা এসআই। ঠিক আছে, আচ্ছা একটা কোশ্চেন বলছি স্যার, ওই মহাকর্ষ বলুন আর তারপরে এইটা বলুন, সব জায়গায় স্যার পয়েন্ট মাস বলার পয়েন্ট চার্জ, স্যার পয়েন্ট মানে কেন না হয় স্যার? আচ্ছা, ও যে পয়েন্টটা বললো সেই পয়েন্টের রেসপেক্টে পয়েন্ট মাসের ডেসক্রিপশন দিচ্ছি। শর্ত, দেখি পরের পেজে শর্ত আছে, ও না, অঙ্ক আছে। শর্ত,
কুলম্বের সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে কুলম্ব আমাদের কয়েকটা নিয়ম বলে দিয়েছেন। এক নম্বর হচ্ছে যে আধান গুলি বিন্দু সম্পন্ন হতে হবে। 2 নম্বর, আধানগুলি স্থির হতে হবে। আধানগুলো যদি মুভ করতে থাকে বা খুব দ্রুত গতিতে মুভ করতে থাকলে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারি না, সমস্যা হয়। তৃতীয় কথা হচ্ছে আর আধান দুটির দূরত্ব আর এটাকে গ্রেটার দ্যান 10⁻⁻15 মিটার হতে হবে। তার থেকে কম হলে ওটা নিউক্লিয়াসে ঢুকে যাবে। নিউক্লিয়াসে আবার ইলেকট্রোস্ট্যাটিক নয়, নিউক্লিয়াসে নিউক্লিয়ার ফিজিক্স চলে, ওর আবার ফিজিক্স আলাদা, ও আবার এইসব নিয়ম মানে না। নিউক্লিয়াস আলাদাই জগতর। এবার প্রশ্ন হচ্ছে বিন্দু আধান কেন? মহাকর্ষেও দেখবি নিউটন বলে গেছেন বিন্দু ভর না, এই নেই, মহাকর্ষে তো বিন্দু ভর ছিল না, মহাকর্ষে তো বড় ভরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এই যে গ্রহ নক্ষত্রের জন্য। মহাকর্ষ বিন্দু ভর না। ও আচ্ছা, হ্যাঁ, মহাকর্ষ বিন্দু না, কিন্তু পড়তে ভুল করেছি। হ্যাঁ, কিন্তু কুলম্বে মনে রাখিস, কুলম্বে পয়েন্টটা ঠিকই বলেছে। কুলম্বে আধানগুলো কিন্তু কুলম্ব বলেছেন যতটা ছোট হয় ততটা নেওয়া বেটার। তাহলে আমার লটা ভালোভাবে অ্যাপ্লাই করা যাবে। প্রশ্ন হচ্ছে কেন ভাই? সবসময় তো বড় আধান বিন্দু আধান থাকবে বা ছোট আধান থাকবে এমন কোনো কথা নেই। বড় আধান থাকতে পারে। সেখানে যুক্তি কি? সেখানে যুক্তি ভদ্রলোক কি দিয়েছেন? ব্যাপারটা হচ্ছে যদি বড় একটা বিস্তৃত বস্তু নিয়ে নিই, মন দিয়ে শোন, যুক্তিটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কুলম্ব ইজ কুলম্ব। যদি একটা বড় বস্তু নিয়ে নিই, ধরেন এখানে একটা ছোট বস্তু আছে কিউ। এটা অর্ণব জিজ্ঞাসা করলি তো? মন দিয়ে শোন, এখানে একটা বিন্দু আধান আছে কিউ, তুই একটা বড় বস্তু নিয়েছিস, অনেকটাই বড়, এর মধ্যে আধান ছড়ানো আছে। তো কুলম্ব বলছেন যেহেতু আধান ডিস্ট্রিবিউট আছে, তাহলে এই অঞ্চলের যে আধান আছে সেখানের জন্য কুলম্বের সূত্র কাজ করবে, আবার এইখানে যে আধান আছে সেখানের জন্য আবার কুলম্বের সূত্র কাজ করবে, এখানে যে আধান আছে সেখানের জন্য আবার কুলম্বের সূত্র, এখানে যে আধান আছে আবার সেখানের জন্য কুলম্বের সূত্র। তাহলে চিন্তা করে দেখ, একটা বস্তুর ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ সূত্র বা তার ফর্মুলা আমরা জেনারেট করতে পারি শুধু কুলম্বের ধারণা ওয়াইজ। একটা বিস্তৃত বস্তু নিলে তার প্রত্যেকটা পয়েন্ট তো আলাদা আলাদা, প্রত্যেকটা পয়েন্টে তো আলাদা আলাদা আধান থাকতেই পারে। এবড়ো যদি বস্তু হয়, একটাতে 5 কুলম্ব, একটাতে 6 কুলম্ব, একটাতে 7 কুলম্ব, বিক্ষিপ্ত ভাবে আধান থাকতে পারে এবং সেইগুলো আলাদা আলাদা দূরত্বে থাকবে, আলাদা আলাদা ডিস্টেন্সে থাকবে, আলাদা আলাদা দূরত্বে থাকবে। তাহলে সেক্ষেত্রে তো আর পাল্টে যাবে। প্রতি মুহূর্তে যদি আর পাল্টে যায়, কিউ পাল্টে যায়, তাহলে আমার তো সূত্রটা প্রতিবারের জন্য নতুন করে করতে হবে। মানে একটা বস্তুর ক্ষেত্রে বল বের করার জন্য আমাকে টোটাল দেখা গেল 100 খানা বল ক্যালকুলেট করতে হচ্ছে। দ্যাট ইজ রিয়েলি কমপ্লিকেটেড। সেটা প্রচন্ড কমপ্লিকেটেড এবং প্রবলেমেটিক। স্যার লিমিট বসিয়ে ইন্টিগ্রেট করলে হবে না? হ্যাঁ, ওই মানে দূরত্বগুলো বসিয়ে লিমিটে ইন্টিগ্রেট করে দিলে হবে না? সেটা আবার আলাদা কনসেপ্ট। ওটারও সমাধান উনি দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে উনি কি বলেছেন যে বড় বস্তুর ক্ষেত্রে, আগে এটা বলিনি, যে বড় বস্তু আমরা ডিরেক্টলি নিতে পারবো না। আমরা তার জন্য কি করব, আমরা ছোট বস্তু নেব, যাতে এরকম দুটো ছোট বস্তু নেব, তার মধ্যে আর ভাববো, তাহলে আর চেঞ্জ হবে না। তাহলে পুরো সিস্টেমটা, এই দুটোকে নিয়ে যে সিস্টেমটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমার এফটা ঠিক থাকবে, একদম ইনভ্যারিয়েন্ট, যেটা বের করবো সেটাই। এইটুকু বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে তাহলে বড় বস্তুর ক্ষেত্রে কি করব? বড় বস্তু তো হয় বাস্তবে সবই তো বড়ই বস্তু, বিন্দু বস্তু আর কটা আছে? সেক্ষেত্রে কি করতে হয় আমাদের? সেক্ষেত্রেও সমাধান আছে। সেক্ষেত্রে আমরা বস্তুটার মধ্যে
মানে এই বড় বস্তুটাকে বিন্দু বস্তুর আকারে কিভাবে চিন্তা করি, বড় বস্তুটার মধ্যে ছোট্ট একটা বিন্দু ধরে নিই, সেখানটার জন্য এই কিউ আধানে কতটা বল কাজ করছে সেটা বের করি, তারপরে ইন্টিগ্রেশন করে দিই। তাহলে কনসেপ্ট কিন্তু সেম, কুলম্বের সূত্রও মানলাম, কুলম্বের শর্তও মানলাম, অ্যান্ড সেকেন্ডলি আমি বলটাও ক্যালকুলেট করলাম। আমি পুরো বস্তুটার মধ্যে ছোট্ট একটা বিন্দুতে কতটা আধান আছে সেটা ক্যালকুলেট করি, তার দরুন বলটা মাপি, করে আমরা ইন্টিগ্রেট করে দিই। তাহলে আমার ঝামেলা রইলো না, আমি ছোট্ট বিন্দুর জন্য কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারলাম, আবার পুরো বড় বস্তুটার জন্য বলটা ক্যালকুলেট করতে পারলাম। বোঝা গেল? এটাই বলছিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই বড় বস্তুর মধ্যে ছোট্ট পোর্শন ধরে ক্যালকুলেশনটা জয়েন্টে প্রচুর আছে, বোর্ড লেভেলে আমাদের সেরকম দেয় না, বাট একটা বড় বস্তু বলে দেয়, তার মধ্যে বের করতে বলে। তাও আমি বোর্ডে একটা দুটো করাবো যাতে ভালো লাগে ব্যাপারটা। চলো লিখে নাও। তাহলে লিখবে হচ্ছে, এটা তো হয়ে গেছে, এখান দিয়ে হয়েছে, ডান। হ্যাঁ দাদা হয়ে গেছে। মমিতা? না। ওকে। হয়ে গেছে। চলো চেঞ্জ করছি। হ্যাঁ করুন। গুড। পরের পেজে যাচ্ছি। হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। আচ্ছা চলো, ডান সবার তো? নেক্সট যাচ্ছি তাহলে। চলো পরের টপিক। একটা অঙ্ক আছে, বলছে দুটি ইলেকট্রনকে শূন্য মাধ্যমে রাখলে উহাদের মধ্যে স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের অনুপাত নির্ণয় করো। খুব সুন্দর প্রশ্ন, কিন্তু খুব সুন্দর প্রশ্ন। দুটো ইলেকট্রন আছে, ইলেকট্রনের কিন্তু একটা নিজস্ব ভরও আছে, তার সাথে সাথে নিজস্ব আধানও আছে, তাই তো? তো এই দুটো ইলেকট্রনের মধ্যে কি পরিমাণ বল আর কি পরিমাণ, মানে স্থির তড়িৎ বল মানে কুলম্বের বল, আর কি পরিমাণ মহাকর্ষ বল সেটা বের করতে বলেছে, অনুপাত। দেখো, ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন কি হয়? 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। ইলেকট্রনের আধান, আচ্ছা দুটো ইলেকট্রন আছে তো শুধু এমই বলছি, ইলেকট্রন প্রোটন থাকলে অন্য ব্যাপার। কিউ আধান 1.6 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এটা আমরা জানি। আমরা একটু ছবিটা ড্র করে নিই। এটা একটা ইলেকট্রন, মাইনাস হবে না? মান নিয়ে নে, মান। মাইনাস আছে, নেগেটিভ। অনুপাত তো, মান নিয়ে কাজ। এবার তাই যখন ভেক্টর চিহ্ন টিহ্ন দেবো তখন মাইনাসটা বেশ চিন্তা ভাবনা করে নিতে হবে, এখন শুধু মান। দেখ, ফার্স্টে আমি স্থির তড়িৎ বলটা বের করছি। স্থির তড়িৎ বল, ঠিক আছে, এফ ই নাম দিলাম। ফর্মুলা কি হবে? এখানে কিন্তু বলে দেয়নি এসআই করতে হবে না সিজিএস করতে হবে, কিন্তু তুই কেজি কুলম নিয়েছিস, তাহলে বেটার এসআই নে, ঝামেলা মিটে যাবে। 1/4 পাই এপসাইলন নট। ফর্মুলা কি? Q1 Q2 বাই আর স্কোয়ার।
কেন স্যার? এক চান্সে লিখলাম। এই যে 1/4πε0, এটার পুরো মান আসে 9 × 10⁹ Q1 equals to Q2 সমান তো equals to Q equals to 1.6 10⁻⁻19 কুলম্ব। সবার জন্য আরেকবার বলছি, এইটা তো আমাদের ফর্মুলা, কুলম্বের ফর্মুলা। এই যে 1/4πε0 এটা আসে 9 × 10⁹। এই যে এককটা লিখতে বলে গেছি, লিখবো। আর এখানে Q1 Q2 আছে, মানে দুটো ইলেকট্রন, তো এই যে এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের আধান এই যে 1.6 10⁻⁻19 দুবার আছে, তাই স্কোয়ার করেছি। নিচে আর যেমন ছিল তো জানি না কত দূরত্বে রাখা আছে, আরটাকে আরই রেখে দিয়েছি, ঠিক আছে? আর যেটা ছিল তাই রেখে দিয়েছি। আচ্ছা, 1/4πε0 এর একক কি হবে? তাড়াতাড়ি বলতে হবে। নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2। নিউটন মিটার স্কোয়ার কুলম্ব -2। মনে রাখ ε0 এর উল্টো, ε0 এর উল্টো। এই দেখ এইখানে লেখা আছে, ঠিক আছে? ε0টা এটা উল্টো, দেখ এই দুটো, নিউটন ইনভার্স মিটার -2 কুলম্ব স্কোয়ার, উল্টো 1/, হয়ে যাচ্ছে না, উল্টো। আচ্ছা, ভালো কথা, উত্তম প্রস্তাব। মহাকর্ষ বল, এফ গ্র্যাভিটি, জি ধরে নে। মহাকর্ষ বলের ফর্মুলা বল। ক্যাপিটাল জি m1 m2 তারপর বাই r স্কয়ার। গুড, সিম্পল ফর্মুলা, সিম্পল ফর্মুলা। আচ্ছা, এবার বলো দেখি ক্যাপিটাল জি এর মান এসআইতে। এটাই তো ঝামেলা স্যার, সব পারবো কিন্তু মানগুলো মুখস্থ নেই। সবাই বল। 6.627 into 10⁻⁻, ভুলে গেছি মাইনাস কত। 6.67 into 10⁻⁻11। 6.627 হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। সরি সবকটা 6 দিয়ে তো ভুলিয়ে যায়। ভালো ভালো। আচ্ছা, m1 m2 মানে একই, ইলেকট্রনের মাস 9.1 × 10⁻31 তার স্কোয়ার, আর নিচে আর স্কোয়ার যেমন ছিল রেখে দে, আর স্কোয়ার যেমন ছিল রেখে দে, সাইডে লিখে দে। সিন্স g is equals to 6.67 10⁻11 7 নিউটন মিটার স্কোয়ার, মনে আছে তো, কেজি -2, নিউটন মিটার স্কোয়ার কেজি -2। আর উল্টো দিকে m1 equals to m2 equals to m equals to কত? 9.1 10⁻31 কেজি। হলো? অর্ণব, বোঝা গেছে? একদম। বেশ, এবার দেখ কার সাথে কার অনুপাত চেয়েছে। বলেছে স্থির তড়িৎটা আগে লিখেছে, মহাকর্ষ পরে লিখেছে, তার মানে এইটা বাই এইটা, কিন্তু এটা মাথায় রেখে প্রশ্ন যেভাবে দিয়েছে সেইভাবে। তাহলে therefore f of e by f of g, এবার ঠান্ডা মাথায় বসা। আচ্ছা, এটা কাজ করতে পারবি? এটা আলটিমেটলি ক্যালকুলেশন করে কত আসে কেউ বলতো আমাকে, তাহলে জিনিসটা ছোট হয়ে যাবে। এই পুরো ওপরটা ক্যালকুলেট কর, 9 × 10⁹ into 1.6 10⁻⁻19 দুবার, বাই নিচে আর স্কোয়ার, তাহলে বারবার লিখতে হবে না। কেউ একজন করে বল কত আসে, ক্যালকুলেটর নিয়ে বসবি সবাই। সব ক্যালকুলেটর গুলো সিন্ধুকে তুলে রাখ, নিজের বিয়ের সময় বউকে গিফট করবি। 9 × 10⁻9 into 1.6 10⁻⁻19 into 1.6 10⁻⁻19 দুবার। ভুল গেলে বলিস।
304 ইন্টু 10⁻⁻28, তাই এসছে? অন্য কারোর অন্য এসছে কি? সবাই করছিস না? করছি স্যার। এত টাইম লাগে? -11 ইন্টু ভর ঠিকঠাক বসেছি তো? হ্যাঁ, 10⁻31 স্কোয়ার 5.5। যারা করছিস তারা চেক করে নিস, ভুল হতে পারে। 10 পাওয়ারে -71, মাই গুডনেস। ঠিক আছে তো? এটা এসছে তো? আর ওপরটাও ঠিক আছে তো? -28, পাওয়ারটা ইম্পর্টেন্ট, তাই আসার কথা। কারণ 19 দুগুণে তো 38, 38 থেকে 9 মানে অলমোস্ট 10 বাদ হচ্ছে, তাহলে 28 ঠিকই আছে। এখানে 31, 62, 62 সাথে -11, তার মানে 73-এর মতো, বাকি অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়ে 71। ঠিকই আছে, আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। 10⁻71। ওকে, এবার অনুপাত করব, ধীরে সুস্থে বসাই, বড় করে একটা ডিভিশন। এফ অফ ই বের করলাম 2.304 10⁻⁻28, তাই তো? হ্যাঁ, আর স্কোয়ার, ঠিক আছে। আর নিচে বের করলাম 5.523 ইন্টু 10⁻⁻71, তাই তো? 5.523 -71 আর স্কোয়ার। এটা কাটলো, এটা ডিভিশন করে দেখ, 10⁻42 মতো আসবে। 2.304 10⁻⁻28 ডিভাইডেড বাই 5.523, 523 তো ছিল, হ্যাঁ, 10⁻⁻71, হ্যাঁ, 4.171 ইন্টু 10⁻12। একদম ধরে বেঁধে জিনিসটাকে মুখস্থ রাখো। লাগ ভালো থাকলে জয়েন্ট বা নিটের এক্স্যাক্টলি এই রেজাল্টটাই চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, যেই মেন্সে না, যেই মেন্সে এত সোজা প্রশ্ন দেয় না। তার মানে ব্যাপারটা দেখ, তোকে অনুপাত চেয়েছে, তাই তো? আমি অলমোস্ট করে 10⁻42 করলাম, তাহলে অ্যান্সার স্থির তড়িৎ বল বাই মহাকর্ষ বল ইকুয়ালস টু 10⁻42/1। এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম। কতটা হিউজ ভাই, চিন্তা কর, কতটা হিউজ, চিন্তা কর। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বের বল আর মহাকর্ষ বলের অনুপাত করলি, এটা এই সময় বাদ দে, 10⁻42, 10⁻42 গুণ বেশি, 10⁻42 গুণ বেশি স্থির তড়িৎ বল। তার মানে কতটা তীব্র, চিন্তা করতে পারছিস? কতটা তীব্র, পাওয়ারফুল হচ্ছে কুলম্বের ফোর্স। মহাকর্ষ বল যদি 1 নিউটন হয়, তার 10⁻42 গুণ, মানে 10⁻42 নিউটন তীব্র হচ্ছে এই স্থির তড়িৎ বল। তার মানে মহাকর্ষ বল কতটা দুর্বল প্রকৃতির ফোর্স, কতটা দুর্বল প্রকৃতির ফোর্স, বোঝা গেল? এখান থেকে কনক্লিউশন যদি চাস, কনক্লিউশন বা উপসংহার, কনক্লিউশন কি? স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল বা কুলম্বীয় বল, কুলম্বীয় বল যথেষ্ট তীব্র বল। কথাটা খেয়াল করবি, আমি কিন্তু সর্বোচ্চ তীব্র লিখছি না, কারণ সর্বোচ্চ তীব্র বল অন্য কেউ আছে, সেটা নিউক্লিয়ার ফিজিক্স পড়ানোর সময় বলবো। কিন্তু এটা যথেষ্ট তীব্র, অ্যাটলিস্ট মহাকর্ষ বলের থেকে তো তীব্র। ঠিক আছে, কনক্লুশনটা বোঝা গেল? এটাও কিন্তু এমসিকিউতে দেয় যে নিম্নলিখিত অপশনগুলির মধ্যে কোনটি তীব্র বল বা কোনটি ক্ষমতাশালী বল,
দেখবি স্থির তড়িৎ বল আছে কিনা, দিয়ে দিল ঘর্ষণ বল, মহাকর্ষ বল, অভিকেন্দ্র বল, স্থির তড়িৎ বল। সো ইটস অবভিয়াস স্থির তড়িৎ বল অনেক বেশি হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। চলো নোট ডাউন করে নাও। তা মহাকর্ষ বল এত কম বলেই তো স্যার আমরা পরস্পরের সাথে আটকাই না, বলুন। এক্স্যাক্টলি তাই, মহাকর্ষ বল অনেক কম তীব্র। ওকে, মমিতা ডান তো? না স্যার একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখার সাথে একটু পাওয়ার গুলো চেক করে নিস জাস্ট ফর ওয়ান টাইম, পরে ক্যালকুলেশন মেলাতে পারবি না প্র্যাকটিস করার সময়। ওকে গুড। আচ্ছা ছবিটা ছোট্ট করে ড্র করে রাখ, তাহলে ভালো লাগবে। চলো নেক্সট পেজ। চলো এগোনো যাক। কনক্লুশনটাও লিখে রাখিস। স্থির তড়িৎ বল বা কুলম্বীয় বল যথেষ্ট তীব্র বল। আর কথাটাও খেয়াল রাখিস, আমি কিন্তু সর্বোচ্চ তীব্র বলিনি, সর্বোচ্চ তীব্র একজন আছে, সে আমাদের জন্য বিশেষভাবে ওয়েট করছে, তাকে আমরা অনেকদিন পরে ডাকবো। সাসপেন্স থাক। ওকে চলো নেক্সট। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ভেক্টরিক্যালি আমরা কুলম্বের সূত্রকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি তার বিষয়ে চিন্তা ভাবনা। কিরকম ভাবে দেখো, আমরা একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নিলাম। এবার এখানে ভেক্টর লাগবে। যদি বলি স্যার ভেক্টর জানি না, হাম তো বলেঙ্গে আল্লাহ তেরা ভালা করে। XYZ কোঅর্ডিনেট সিস্টেম, এইখানে দুটো কণা আছে, এটা Q1 and this one is Q2, বিন্দু আধান। এটা আমাদের চুজেন অরিজিন। ও থেকে Q1 বরাবর যে একটা ভেক্টর কাজ করছে তাকে নাম দিলাম R1 ভেক্টর। ও থেকে Q2 বরাবর একটা ভেক্টর কাজ করছে তাকে নাম দিলাম R2 ভেক্টর। কেউ বলতে পারবে এই যে R1 এবং R2 ভেক্টর এরা কি ধরনের ভেক্টর? বাবা সব বিভৎস বড় বড় নাম বলছিস ভাই, একটু কমের মধ্যে কিছু বল, কম রেঞ্জে সহজ ভাবে কিছু বল। নাল ভেক্টর মানে জিরো রে গাধা। এখানে তো তলের কনসেপ্ট কি বল বল। স্যার লিনিয়ার বলবো যদি বলে না। লিনিয়ার গুলোতে কোনো ভেক্টর আমি শুনিনি। পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর। কোনো বিন্দুর পজিশন যদি আমরা একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ, ছোটবেলায় শিখেছিলাম, তাকে বলা হয় পজিশন ভেক্টর। আর ইনফ্যাক্ট পজিশন ভেক্টরের সিম্বলও ছিল আর, ক্যাপিটাল আর অথবা স্মল আর, পজিশন ভেক্টর। তাহলে R1 ভেক্টর হচ্ছে Q1 আধানের অবস্থান ভেক্টর। কিরূপম তাই ছিল তো? R2 হচ্ছে Q2 আধানের অবস্থান ভেক্টর। হ্যাঁ, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ ওটা দিচ্ছি না, মানে দিলে কি হবে বলতো, R1 এর জন্য হবে এটা হচ্ছে ধরে নে x1 y1 z1 বিন্দুতে আছে, এটা ধরে নে x2 y2 z2 বিন্দুতে আছে। ওগুলো ঠিক আছে, ওগুলো লাগবে না আমাদের, ওগুলো আছে, ওগুলো নিয়ে চিন্তা করিস না। শুধু R1 ভেক্টর আর R2 ভেক্টরটা লাগবে, ঠিক আছে?
আচ্ছা, এবার Q1 Q2 কে যোগ কর, Q1 Q2 কে যোগ কর। এ বাবা, আর একটু উপরে হবে। একদম Q1 Q2 কে যোগ করলাম, ঠিক আছে। এবার দেখ, এবার খেলাটা শুরু। এই দিকের ভেক্টরটা হচ্ছে R21, এদিকের ভেক্টরটা হচ্ছে R12। মানে কি স্যার? মানে কি? দাঁড়া, Q2টাকে নিচে লিখি। এগুলো একটু বড় করে ড্রয়িং করে আঁকবি, নাহলে কিন্তু নিজেও বুঝতে পারবি না, পরীক্ষাতে স্যারও বুঝতে পারবে না। এখন R21 যেটা প্রথমে ড্র করেছি, Q1 থেকে Q2 দিকে যেটা যাচ্ছে সেটা কি? Q1 আধান সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর, বুঝলি? Q1 সাপেক্ষে Q2, মানে Q1 কে রেস্টে রেখে Q2 কোথায় আছে তুই মাপছিস। ওই জন্য খেয়াল করে দেখ, অ্যারোটা Q1 থেকে Q2 তে যাচ্ছে, এই যে R21, এইটা অ্যারো, বোঝা গেল? Q1 এর সাপেক্ষে Q2 তে, Q1 এর সাপেক্ষে Q2 তে, ক্লিয়ার? তাহলে উল্টো দিকে R12টা কি লিখবো বল? Q2 এর সাপেক্ষে Q2 এর আধান সাপেক্ষে Q1 এর অবস্থান। একদম, Q2 আধান সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, ভেক্টর নিয়মে চিত্রানুসারে আমি দুটো কথা লিখছি, অ্যাগ্রি করবে লেখা যায় কিনা। চিত্রানুসারে R1 ভেক্টর প্লাস R21 ভেক্টর equals to R2 ভেক্টর, R2 ভেক্টর R12 ভেক্টর equals to R1 ভেক্টর। বলো, অ্যাগ্রি করার মতো লেখা যায়। করা যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। কি সূত্র এটা? ট্রায়াঙ্গেল ল। ত্রিভুজ সূত্র, লব্ধি বের করার ফর্মুলা। R1 এই যে R1 R21 ক্লকওয়াইজ, আর এদের নিচ থেকে R2 অ্যান্টি ক্লকওয়াইজ, এদিকে যাচ্ছে, এদিকে এদিকে, বুঝলি? R1 এটা, R2 এটা, এদিকে যাচ্ছে, এদিকে ক্লকওয়াইজ, R2 এদিকে যাচ্ছে, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই জন্য দুটো সেম। পরেরটা R2 R12, এই যে R2 আর এই যে R12, এই গিয়ে এই R2 R12, বোঝা যাচ্ছে? এই যে R12, এই যে অ্যারো, R12 এই যে অ্যারো, আর R1 উল্টো দিকে, উল্টো দিকে, উল্টো দিকে, R2 R12 এই দিকে, R1 উল্টো দিকে, এই যে সেটাই করেছি। ক্লকওয়াইজ ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ, ওই কনসেপ্টে। মিতালি বুঝতে পারলি? হ্যাঁ স্যার। অন্বেষা? হ্যাঁ বুঝতে পেরেছি। R21 ইকুয়ালস টু R2 মাইনাস R1 লিখে দিলাম, জাস্ট মাইনাস করে দিলাম উল্টো দিকে পাঠিয়ে। এদিকে R12 ইজ ইকুয়ালস টু কি লিখবো? R1 মাইনাস R2, ঠিক আছে। তাহলে এখান থেকে তো একটা জিনিস স্পষ্ট, কি স্পষ্ট? যে R12 মাইনাস এটা কি একে অপরের মাইনাস, তো এটা R2 মাইনাস R1, এটা R1 মাইনাস R2, তাহলে তো এই দুটো পরস্পরের বিপরীত। তাই হচ্ছে অ্যাকচুয়ালি, এদিকে এদিকে বিপরীতই তো হবে। একই ডিস্টেন্সে কাজ করছে দুজন, একই ডিস্টেন্স কিন্তু 5 মিটার, কিন্তু একটা পজিটিভ 5 একটা নেগেটিভ 5, সেটা আমরা ভেক্টর নিয়মে বের করে রাখলাম, ভেক্টর নিয়মে বের করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, শেষটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, এখন মানের দিক থেকে একটা জিনিস ধরে নিই, ভেক্টরের মান বের করতে গেলে আমরা কি চিহ্ন ইউজ করি?
মড মড। তাহলে এটার মড নিশ্চয়ই অ্যাগ্রি করবি, দুটো সেম হবে। একটু আগেই বললাম দুটো একই দূরত্বে কাজ করছে, একই ডিস্টেন্সে কাজ করছে, শুধু তোর দিকটা আলাদা। মানের দিক থেকে দুটো আর আমরা ধরে নিলাম, মানে দিস ডিস্টেন্স, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর, দিস ডিস্টেন্স ইজ স্মল আর, কারেক্ট? ওকে, চলো এবার এই কথাটা লিখছি দেখ। Q1, এবার Q1 আধান কর্তৃক Q2 এর উপর প্রযুক্ত বল, সিম্বল কি? F21। এই সিম্বলগুলোই সবাই গোলায়, F21, ঠিক আছে? 2 এর ওপর দিচ্ছে 1, এইভাবে মনে রাখ। Q1 আধান কর্তৃক Q2 এর ওপর বল, মানে 2 এর ওপর দিচ্ছে 1, ওই জন্য F21। F21 F1 minus F2। F1 F2 কোত্থেকে পাবি? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই দূরত্বটা তো r স্কয়ার, তার সাথে একটা R21 এর ক্যাপ। জিনিসটা বোঝ। সিম্পল, দুটো আধানের মধ্যে বল, Q1 Q2 এর ওপর কত বল দিচ্ছে, এটা হচ্ছে সিম্বল F21, 2 দিচ্ছে 1 এর ওপর। কেউ যদি HC ভার্মা পড়িস, HC ভার্মায় কিন্তু একটু অন্যভাবে লেখা আছে, গোলাপি না। একটা মনে রাখ, যে কোনো একটা প্রসেস মনে রাখ, ওখানে আবার অন্য কনসেপ্টে অন্য অ্যাসপেক্টে দেখিয়েছে। চিল, একটা ভাবে মনে রাখ, সুবিধা হবে। অঙ্কর ক্ষেত্রে সবই একই, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার, এটা আমরা জানি, ঠিক আছে? এবার F21 কোন দিকে কাজ করছে? Q1 থেকে Q2, তাই তো? তাহলে Q1 থেকে Q2 কে আছে? R21 আছে, কিন্তু এ তো ভেক্টর, এখানে ইউনিট ভেক্টর। কেন? এখানে তো ভেক্টর বসালে F21 চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারি না? বুঝতে পেরেছিস কি? এখানে ইউনিট ভেক্টরটা R21 বসিয়েছি, ভেক্টর না বসিয়ে ইউনিট ভেক্টর বসিয়েছি। হ্যাঁ, বুঝেছি। ওই তো ইউনিট ভেক্টর মানে 1, ওটা 1 এর সাথে গুণ হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউনিট ভেক্টরের মান 1। তুই যদি এখানে আর ভেক্টর বসাস, তোকে এই আর বসাতে হবে আবার, তাহলে আর তো কেটে যাবে, তো নিচে শুধু আর চলে আসবে। দেখ শেষটা, F21 মানে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার। যদি এখানে ভেক্টর বসাই, ভেক্টর বসালে যদি আমি তখন মান নিলে ভেক্টরের মান কত নিয়েছি? r, তাহলে একটা r হবে r ইন্টু r স্কয়ার, আর কেটে গিয়ে শুধু আর। কুলম্বের সূত্রই তো ইনভ্যালিড হয়ে গেল, কুলম্বের সূত্রই আমি ভায়োলেট করে দিলাম, ওই জন্য ভেক্টর বসাচ্ছি না, ইউনিট ভেক্টর বসেছি, কারণ এর মান 1, মান যদি 1 নিই আমার সূত্রটা ঠিক থাকবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝেছি। এবার ইউনিট ভেক্টরকে ভাঙতে পারিস, কোনো চাপ নেই। ইউনিট ভেক্টরকে ভাঙা জানা আছে তো? হ্যাঁ, এ ক্যাপ এ ভেক্টর বাই এ, তাহলে R21 ভেক্টর বাই মড অফ R21, মড ইউনিট ভেক্টরকে ভাঙার ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই এটা r স্কয়ার, আর মড অফ r মানে কি? r, তার মানে r কিউব, R21 ভেক্টর। বুঝলে বাবু ভেক্টর সূত্র কিরকম কুলম্বের? ভেক্টর ফরম্যাটে করলে নিচে কিউব চলে আসবে, অনুরূপ ভাবে Q2 আধান কর্তৃক Q1 এর উপর প্রযুক্ত বল F12, কি লিখবো বল? 1/4 পাই এপসাইলন নট পুরোটা বলে নে। Q1 Q2 বাই r3, R12 এর মাথায় একটা ইলেকট্রিক।
গুড, এখানে হবে আর 1-2 ক্যাপ, তার মানে আলটিমেটলি পুরোটা করলে আসবে 1/4πε0 স্যার Q1, তাহলে নিচে আনসার হবে তো? নিচে আর স্কোয়ার হবে তো, একদম ঠিকই তো, নিচে আর স্কোয়ার হবে, নিচে আর স্কোয়ার, এখানে আর কিউব, R12 ভেক্টর হলো। মানে যদি ভেক্টর চলে আসে নিচে কিউব দিতে হবে, যদি নিচে স্কোয়ার দাও তাহলে ইউনিট ভেক্টর দিতে হবে। এবারে এই দুটোই ভেক্টর ফর্ম, এটাই ভেক্টর ফর্ম, ঠিক আছে। এবার আরো একটা লাস্ট কনক্লুশন দেখ, আমরা কি শিখলাম, R21 is equals to minus of R12, এই যে লাস্টে লিখলাম, তাহলে সেটা হলে কি লিখতে পারবো, F21 is equals to minus of F12 না? কি মমিদা, বুঝতে পারছিস তো বাবু শুরু থেকে? এখানে এটা বুঝতে পেরেছিস তো? সিমিলারলি এখানেও Q2 এর জন্য Q1 একইভাবে পেস্ট করে দিয়েছি, এখানে 2-1 ছিল, এখানে 1-2, আবার সেই মড নিয়েছি, এই মডের মান আবার আর হবে, তাহলে আলটিমেটলি এটা চলে এসছে। এবার R21 দেখ সবগুলো সেম, 1/4πε0 তাই আছে, Q1 Q2/R3 তাই আছে, R21 আর 1-2 দুটোর মধ্যে তো মাইনাসের সম্পর্ক, এই যে নিচে মাইনাসের সম্পর্ক লিখেছি, যদি মাইনাস হয় তাহলে এই যে দুটো ফোর্স কোথায় গেল, F21 আর F12, দিস ফোর্স অ্যান্ড দিস ফোর্স এরাও পরস্পর মাইনাসের সম্পর্ক যুক্ত। এইটা আবার কার সমীকরণকে সূচিত করে, এটা কার সমীকরণ, কোন, ইয়েস, ইহা নিউটনের তৃতীয় সূত্রকে সূচিত করে। বুঝতে পারলি কোথাকার কানেকশন কোথায় হয়ে গেল, ওই ভেক্টর থেকে আমরা আলটিমেটলি দেখলাম কুলম্বের সূত্র, দুটো আধানের পারস্পরিক সূত্র অ্যাকচুয়ালি নিউটনস থার্ড ল, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ভেক্টর ফর্ম তো ঠিক আছে আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি যদি দুজনেরই কনসিডার করি, কিছুই না, এও ওকে টানছে, ও ওকে টানছে, বা এ ওকে বিকর্ষণ করছে, ও অন্যকে বিকর্ষণ করছে, দ্যাট ইজ পিওরলি নিউটনস থার্ড ল। একই বল পরস্পরের মধ্যে কাজ করছে, মানে কুলম্ব ল থেকে যদি নিউটনের থার্ড ল এস্টাবলিশ করতে বলে তাহলে কিন্তু ভেক্টর ফর্মটা ইউজ করতে হবে, আর যদি শুধু ভেক্টর ফর্ম বের করতে বলে তাতেও পুরোটা করতে হবে, ঠিক আছে। হেভি জিনিস, চলো লিখে নাও, এটা তো হয়ে গেছে, হ্যাঁ, এখান থেকে ভালোভাবে সুন্দর ড্রয়িং করে লিখে নাও। অনুশ্রী কদ্দূর? হয়ে গেছে স্যার। মমিতা? গুড, কোশ্চেন করবো, বল। এখানে যে F21 যে ভেক্টরটা আছে, ওটাকে মানে এমনি কুলম্বের সূত্র হিসাবে রাখার জন্য তো এই একক ভেক্টরটা নিয়েছি। হ্যাঁ, ওটাই বলছি। লেফট সাইডে ভেক্টর আছে, তাহলে হিসাব মতো রাইট সাইডেও ভেক্টর থাকবে, কিন্তু রাইট সাইডে যদি আসল ভেক্টর বসাই তাহলে কুলম্বের সূত্র ভায়োলেট করবে, ওই জন্য বুদ্ধি করে আমরা ইউনিট ভেক্টরটা বসিয়ে দিয়েছি, কারণ তার মান এক, তাহলে মানের দিক থেকে সেম। এবার ইউনিট ভেক্টরকে ভাঙতেই পারি, ভেঙে দেখ পুরো ফর্মুলাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে ভেক্টর ফর্মে, এটা কোনো একটা বছরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দিয়েছিল যে কুলম্বের ভেক্টর ফর্ম ইজ প্রপোর্শনাল টু 1/r, 1/r², 1/r³ আর কি ছিল তো 1/r³। ভেক্টর ফর্মটা কিন্তু 1/r³ এর সাথে প্রপোর্শনাল, আর নর্মাল ফর্ম 1/r² এর সাথে প্রপোর্শনাল। এই হলো কনসেপ্ট, একদম। আচ্ছা, আজকে এইটুকুই থাকবে, আজকের মতো দোকান এখানেই বন্ধ হবে। বলো, কারো কিছু অন্য প্রশ্ন থাকলে বলো।
যেটা করালাম সেটা এক্ষুনি বা কালকের মধ্যে থরো প্র্যাকটিস করবে। যা করিয়েছি, যা লিখিয়েছি, একদম হুবহু রাফ কপিতে, বা যদি ফেয়ার করো তো আলাদা ব্যাপার, থরো লিখবে। যাদের বই আছে তারা বইয়ের এই টপিকগুলো খুঁজবে কোথায় আছে, কাছে থাকলে দাগ দিয়ে দিতাম, খুঁজবে, খুঁজে জাস্ট থরো রিডিং মারবে, সব তৈরি হয়ে যাবে। বাকি তো আমি দেখছি। ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করলাম। পরের ক্লাস আবার শুরু হবে, পড়াশোনা করতে থাকো, আবার দেখা হবে। টাটা, বাই বাই।